অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান কলম একাডেমি লন্ডন আপনাদের প্রাণীর সংগঠন, ভালোবাসার সংগঠন, বিশ্বময় অতি সম্মানিত সমাদৃত একটি সংগঠন। যে রঞ্জু ভাই, আপনি যেহেতু একটাতে প্রবেশ করেছেন, এটা এনাফ। ওখান থেকে ওখানে আর ওটা প্রয়োজন নেই। আর আপনাকে আমি আবার দেখতে পাচ্ছি, সুতরাং অসুবিধা নেই। জি, আমি আমাদের ভাইকে নিয়েছি। জি, আমাকে কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। আপনি তো স্টুডিওতে আছেন ভাই, আপনি আছেন তো? আপনি দুইটা মোবাইল থেকে প্রবেশ করেছেন মনে হয়। আচ্ছা, কোনো বাসা থেকে সাউন্ড আসা অলরেডি শুরু করেছে। আপনারা মিউট করে রাখুন প্লিজ। যাই হোক, আমাদের সাথে যারা আছেন, আমি কামরুল ভাইকে উপস্থাপক হিসেবে মাইক ছেড়ে দেব। কামরুল ভাই উপস্থাপনা থাকবেন, আমাদের প্রিয় ভাই, সবার পরিচিত উপস্থাপক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি অনুরোধ করব, মেহরবানি করে আপনারা একটু লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ইলিয়াস ভাই এই অনুষ্ঠানটি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন রমাদানের আগে। আমাদের রমজান বা আমি ঘর থেকে বাইরে ছিলাম, যার কারণে আমরা অনুষ্ঠান করিনি। আজকে অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এই পর্যায়ে আমি যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা হাবিব চর্চা করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আলোচনার শুরুতে আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল 163তম জন্মদিন। আমরা সবাই লেখালেখি করেছি, আমি কবিতা লিখেছি। অনুষ্ঠান শুরুতে বিশ্বকবিকে আমরা সম্মান জানাই। যাই হোক, আমি এই পর্যায়ে কামরুল ভাইকে বলবো আপনার সূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ কামরুল ভাই। ধন্যবাদ অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য সমাজ কল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন ও কলম টিভির সৌজন্যে আজকের এই আয়োজনে উপস্থিত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সাহিত্যের বাজিগর থিয়েটার ও হাবিবিক্স এর নতুন ধারার প্রবক্তা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু বগুড়া থেকে যোগ দিয়েছেন, আমাদের কলমের একজন নিবেদিত প্রাণ। আপনাকে স্বাগত জানাচ্ছি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, সহ সাহিত্য সম্পাদক, কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুর। আপনাকেও স্বাগত জানাচ্ছি আনিসুর রহমান, লেখক ও প্রাবন্ধিক। আমরা আজকে হাবিবিক পাঠ এবং আলোচনা আমাদের বিষয়। এ বিষয়ে আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কাছ থেকে শুনব। এমনকি আপনারা যারা আজকের এই স্টুডিওতে, অনলাইন স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস আপনারা এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। যারা আমাদের দর্শক দেশে এবং বিদেশে আজকের অনুষ্ঠান দেখবেন বা পরবর্তীতে দেখবেন, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবিক্সের উপর আলোচনা করবেন। তার আগে বরাবরের মতো আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কাছে আসবো। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, সংক্ষেপে। আপনাকে আবার ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুভেচ্ছা বক্তব্য আসলে রেখে ফেলেছি। আমরা কথা বেশি বলবো না আজকে। বিশেষ করে আমি হাবিবিক্স ধারার আমি প্রবক্তা। আমি বিষয়টা আমি আবিষ্কার করেছি এবং কলম টিভিটাও কলম একাডেমি লন্ডনের একটি আমাদের প্রচার মাধ্যম, আমাদের মিডিয়া।
এবং আমি সেই ব্যক্তি আবার স্টুডিওতে, সুতরাং আমাকে নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি অনুরোধ করব আপনারা যারা এতদিন ধরে হাবিব চর্চা করেছেন, লেখালেখি করেছেন, লাইক কমেন্টস করেছেন, দেখেছেন, আমাকে দেখেছেন, আমরা আরো এর উপর আমরা প্রোগ্রাম করেছি, তার আলোকে আপনাদের মতামত বিশ্ববাসীকে আপনারা জানাবেন। এখানে আমি একটা কথা তাহলে বলেই ফেলি যে মাঝামাঝি কথা বলার আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের পরবর্তী প্রোগ্রাম 13 তারিখ আমাদের স্বপ্না দত্ত চৌধুরী থাকবেন, কামরুল ভাই আপনিও থাকবেন। আমরা চাই যে একটা জোরালো একটা অনুষ্ঠান আমরা করি, সেখানে আমরা বিশ্বকবি সম্পর্কে অনেক কথা আমরা বলার চেষ্টা করব। আর 25 তারিখ আমাদের জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিবস উপলক্ষে আমি অনুরোধ জানাচ্ছি বিশ্বময় যারা আছেন অনুগ্রহ করে আপনারা পোস্ট দেবেন, এবং আমরা এই মাসের মধ্যে 25 তারিখের আগে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়েও আমরা একটি প্রোগ্রাম আমরা করব। এখানে ইলিয়াস সাহেব বারবার পোস্ট দিয়েছেন, আমিও আজকে সকালে পোস্ট দিয়েছি। এই কথাগুলি অত্যন্ত পুরাতন কথা যে আমরা যখন অনুষ্ঠান করি আমরা কোনো ব্যক্তি বিশেষকে আমরা খুব বেশি অনুরোধ করে টেনে কষ্ট করে আমরা আহ্বান জানাইনি। আসলে আমরা চাই যে আমাদের ভাইয়েরা আমাদেরকে বলুক যে আমরা যেতে চাই, আমরা কথা বলতে চাই। ইলিয়াস সাহেব পরিষ্কার করে লিখেছেন যে আগামী অনুষ্ঠানে আপনি আসুন, এ কথাটা আমরাও বারবার বলি। সুতরাং অনুষ্ঠানের পরে অনেক ভাই বলেন, বোন বলেন যে আমাকে বলা হয়নি, এটা কথাটা উচিত নয়, এটা সত্য নয়। ইনবক্সে হাজার কথা বলেন, আপনি কেন নিজেকে বলেন না যে কি আমি একটু আসতে চাই? তো যাই হোক, আমরা আশা করি আপনার পক্ষ থেকে আপনি বলবেন যে আমি কলমের টিভিতে আমি কথা বলার জন্য আমি আসতে চাই। তো আজ এখন এই পর্যন্ত কামরুল ভাই, পরবর্তীকালে আমি সাংগঠনিক আর দুইটি কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনি এগিয়ে যান। ধন্যবাদ অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, সেটি হচ্ছে আমি যখন কথা বলবো তখন আপনারা সবাই মিউট করে রাখবেন। যে কথা বলবেন, যাকে আমি মাইক দিব বা যাকে কথা বলার সুযোগ দেব, উনি ছাড়া বাকিরা সব মিউট করে রাখবেন। এখনো কিন্তু সবার ওখান থেকে এক ধরনের আওয়াজ আসতেছে, আর আপনাদের আশেপাশে যদি কোনো ডিভাইস থাকে সেটা আপনারা বন্ধ করে রাখবেন। আমি সৈয়দ মোহাম্মদ ইলিয়াসের কাছে প্রথমে আসবো। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনাকে দিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। আপনি হাবিবিক সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন। এই হাবিবিক্সের উপর আমি যতটা জানি যে এর আগেও বেশ কয়েকটি প্রোগ্রাম হয়েছে, লাইভ প্রোগ্রাম হয়েছে। হাবিবিক সম্পর্কে আপনার অনেক ধারণা রয়েছে। যে হাবিবিক্সের 9টি ধারা আমি ইতিমধ্যে জেনেছি। সে যাই হোক, আপনি আমাদের যারা দর্শক, যারা এই অনুষ্ঠান বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে দেখছেন, তাদেরকে আপনি একটু পরিষ্কার করে বলবেন। তা হচ্ছে যে হাবিবিক্সের যে ধারা 5 ধারার বিষয়টি কি, এ নিয়ে একটু আপনি বিশ্লেষণ করবেন। ধারা 5 নিয়ে একটু কথা বলবেন, ধারা 5 নিয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য সমাজ কল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডনের আজকের হাবিবিক্স লাইভ অনুষ্ঠানের 3য় পর্ব। এই পর্বে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি সহ আমরা যে কয়জন উপস্থিত আছি, কলম একাডেমি লন্ডনের অঙ্গ সংগঠনভুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও যুত নিযুত শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। জি, দেশ ও বিদেশের যারা উপস্থিত হয় আমাদেরকে অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আশা করি বরাবরের মতোই আজকের অনুষ্ঠান সুন্দর ও সফল হবে বলে আমার বিশ্বাস। জয় হোক কলমের, জয় হোক মানবতার, জয় হোক লেখকের অধিকার। বিশ্বে প্রতিষ্ঠিত হোক হাবিবিক্সের 9টি ধারা এবং নতুন সৃষ্টি। আজকে আমি 5ম ধারার উপরে কিছু বিচার বিশ্লেষণ করব, এবং তাছাড়াও হাবিবিক্স নামে আমার একটা কলমকে নিয়ে লেখা একটা হাবিবিক্স আমি এখন আবৃত্তি করে শোনাবো। কলম লিখার বাহন, সৃষ্টির নৈপুণ্য সৃজন, কলম ধারালো অস্ত্রের সমর যুদ্ধের দাহন। গগনে জেগেছে গর্জন, মিথ্যার উপর সত্যের জয়ের অপূর্ব নজির আমরা করব অর্জন।
কলম আত্মার বন্ধন, হৃদয়ে জাগায় স্পন্দন, সত্যের দিশারি হাবিবিক্স। হাবিবিক্স পঞ্চম ধারার নিয়মাবলী লক্ষণীয় যে প্রতিটি শব্দে 3 বর্ণ করে, প্রতিটি চরণে 9 বর্ণ। প্রতিটি সংযুক্ত বর্ণকে 1 বর্ণ ধরা হয়েছে। প্রথম চরণের সাথে চতুর্থ চরণের অন্তমিল, মধ্যম 2 চরণের অন্তমিল বাধ্যতামূলক নহে। 2 অনুচ্ছেদে 8 চয়ন, তৃতীয় অনুচ্ছেদে 3 চরণ। এখানে প্রথম 2 চরণের অন্তমিল থাকবে, শেষের চরণে H11 11 নম্বর চরণে 11 বর্ণ থাকবে, অন্তমিল থাকবে না, কিন্তু হাবিবিক শব্দটি বাধ্যতামূলক থাকবে। এখানে কলম লিখার বাহন প্রথম চরণে এবং চতুর্থ চরণে সমর যুদ্ধের দাহন, অর্থাৎ চতুর্থ চরণে এটা অন্তমিল দেওয়া হয়েছে। এইভাবে গর্জনের সাথে অর্জন অন্তমিল দেওয়া হয়েছে। জি বলেন। নবম এবং দশম চরণে কলম আত্মার বন্ধন, হৃদয়ে জাগায় স্পন্দন। এখানে বন্ধনের সাথে স্পন্দনের অন্তমিল দেয়া হয়েছে, সত্যের দিশারি হাবিবিক্স। এইভাবে আমরা নবম ধারাটা, আমরা হাবিবিক্স লেখাটা অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল এবং হৃদয়গ্রাহী। এবং এই ধারাতে যারা লিখতে চান, আমার মনে হয় যে এটা একটা সুশৃঙ্খল এবং সুন্দর, প্রত্যেকটা ধারাই সুশৃঙ্খল সুন্দর, তবে এই ধারাটা তেমন একটা কষ্টের বলে আমি মনে করি না। আপনি কোন ধারার কথা বলছেন? পঞ্চম ধারা না নবম ধারা? এটা পঞ্চম ধারা। জি, হাবিবি H11 পঞ্চম ধারা। এখানে খুলনার কবি উসমান গনি একটা লেখা লিখেছেন পঞ্চম ধারা, ওনার কবিতাটাও আমি পড়ি। হাবিবি কলম সৈনিক, জগৎ জুড়িয়া সুনাম, সাহিত্যে তাহার ভাবনা, কবিতা রচনা দৈনিক। শোষিত শাসিত আদমি, উদার বদান্য সাহসী, দৃষ্টের করে দমন, সৃষ্টের পালন উদ্যমী। লেখায় শেখায় সদায়, সাধনা তাহার উদয়, সাহিত্য চর্চায় হাবিবিক। ঠিক একই পদ্ধতিতে আমি খুলনার উসমান গনিকে অভিনন্দন জানাচ্ছি। উনি হাবিবিক্স কবিতাটা ভালো লিখেছেন এবং সুন্দর লিখেছেন। ধন্যবাদ। হাবিবিক্স কবিতার এই পঞ্চম ধারা, পরবর্তীতে ইনশাআল্লাহ আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি করবেন। আপনার কাছে আমি আবার পরে আসবো। আমরা এক এক করে সব ধারাগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। শহীদ মোহাম্মদ ইলিয়াস, আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আসতে চাই আমাদের আব্দুর রাজ্জাক রঞ্জু, যদিও আমাদের নুরুল্লাহ উপস্থিত নেই, সে যাই হোক আব্দুর রাজ্জাক রঞ্জুর কাছে আসতে চাচ্ছি। সেটি হচ্ছে যে হাবিবিক্স ধারা, যেটি আমাদের এতক্ষণ আলোচনা করলেন পঞ্চম ধারা নিয়ে শহীদ মোহাম্মদ ইলিয়াস, আপনি এখন কথা বলবেন তৃতীয় ধারা। হাবিবিক্স এর নাম স্বপ্ন দিয়ে ছুটে, এই কবিতাটা আপনি আবৃত্তি করে শোনাবেন এবং তৃতীয় ধারা সম্পর্কে আপনি আমাদের দর্শকদের একটু বিশ্লেষণ করে জানান তৃতীয় ধারা সম্পর্কে হাবিবিক্স এর। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কেমন ভাই? জি, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। বেশ প্রবলেম করতেছে। আমি আব্দুর রাজ্জাক রঞ্জু বলছিলাম। জি বলুন। অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী সাহিত্য সংগঠন কলম একাডেমি লন্ডনের আয়োজনে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সবার প্রিয় সংগঠনের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, সাহিত্যে নতুন ধারা কবিতা আমি 10 মিনিট পরে আবার জয়েন করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, ঠিক আছে। জি জি, আব্দুল ভাই, আমি 10 মিনিট পরে জয়েন করি আবার। জি ভাই, 10 মিনিট পরে ইনশাআল্লাহ। জি 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 হাবিবি স্যারকে আমি অভিনন্দন জানাচ্ছি তার নতুন এই সৃষ্টির জন্য, এবং আমাদের যে অতিথি, সম্মানিত অতিথি মোহাম্মদ ইলিয়াস ভাই, উনি কেন্দ্রীয় সহ সাহিত্য সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের প্রফেসর নুরুল্লাহ ভাই, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের, এবং আপনি কামরুল ভাই, আমি সবাইকে, এবং আনিসুর ভাই, আমি সবাইকে সালাম জানাচ্ছি।
আপনি আমাকে হাবিবিক্স তৃতীয় ধারার সম্বন্ধে বলেছেন। অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু, আব্দুর রাজ্জাক রঞ্জু, যে আপনি তৃতীয় ধারা, জি জি, তৃতীয় ধারা সম্পর্কে একটু বলুন। তৃতীয় ধারাটা জি, আমি তৃতীয় ধারার কথাই বলছি। আমি তৃতীয় ধারা, যে বিষয়টা আমরা জানি যে হাবিবিক্স মোট 11 লাইনের কবিতা, 9টি ধারা। আপনি তৃতীয় ধারা সম্পর্কে বলবেন। জি, 9টি ধারা। আমি তৃতীয় ধারা সম্বন্ধে বলছি। তৃতীয় ধারাতে ওই অন্যান্য ধারার মতোই মোট 11টি লাইনের শেষ লাইনে, যেটা 11 নম্বর লাইনে হাবিবিক্স শব্দটি আছে, এবং এইখানে আপনার কোনো প্রত্যেক ধারার ক্ষেত্রে বাধ্যতামূলক। জি জি, এটা বাধ্যতামূলক। জি, ডিস্টার্ব হচ্ছে মনে হয় আপনাদের। জি, আপনারা বাকিরা সবাই মিউট করে রাখুন। জি জি, তো এখানে আমাদের প্রথম লাইন আপনার 10 বর্ণের, মোট 10 বর্ণের। জি, এবং দুটো করে বর্ণে একটা করে শব্দ আছে। জি, এরপরে পরের যে লাইনটা, এটা 8 বর্ণের। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, পঞ্চম লাইন, ষষ্ঠ লাইন এবং নবম, দশম, এগুলো আপনার 10 বর্ণ করে, দুটো করে শব্দ। 8 বর্ণের লাইনগুলো হচ্ছে তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম। এগুলো হলো 8 বর্ণ। আমি একটা কবিতা পড়ে তারপরে আমি বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি, তাহলে আরো সুবিধা হবে। হাবিবিক্স যে কবিতাটা আমি পড়বো, স্বপ্ন নিয়ে ছোটে। আমার এই কবিতার নাম হলো স্বপ্ন নিয়ে ছোটে। ইচ্ছে করে স্বপ্ন ছুঁয়ে দেখি, দিচ্ছে ভোরে লগ্ন ধুয়ে সেকি। জুড়ে দিলে নাই টুটে, দূরে নিলে যাই ছুটে। যেন সবে সুরে সুরে ডাকো, কেন তবে দূরে দূরে থাকো। মিশে গিয়ে দেহ মনে, দিশে দিয়ে স্নেহ শনে। নয়া কায়া ধরো রবে চিনে, দয়া মায়া করো ভবে দিনে। সেই পথে ছোটে হাবিবিক্স। এখানে খেয়াল করেন, প্রথম যে 2 লাইন, ইচ্ছে করে স্বপ্ন ছুঁয়ে দেখি, এখানে মোট 5টি শব্দ, 10 বর্ণে, মোট 10 বর্ণ। প্রতিটাতে দুটি বর্ণ, প্রত্যেকটা, জি জি, এবং 2টি করে বর্ণ, এবং প্রত্যেকটা শব্দের অন্তমিল আছে। পরের লাইনটাই দেখেন, আগেরটা ছিল ইচ্ছে করে স্বপ্ন ছুঁয়ে দেখি, পরেরটাতে বলা হচ্ছে ইচ্ছের সাথে দিচ্ছে, করের সাথে ভোরে, স্বপ্নর সাথে লগ্ন, ছুঁয়ের সাথে ধুয়ে, দেখির সাথে সেকি। অর্থাৎ আমরা 2টো লাইন যদি আবারও পড়ি একটু, ইচ্ছে করে স্বপ্ন ছুঁয়ে দেখি, দিচ্ছে ভোরে লগ্ন ধুয়ে সেকি। মানে প্রত্যেকটা শব্দেরই অন্তর্মিল, পরপর শব্দের 2টো লাইনের প্রত্যেকটা শব্দেরই অন্তর্মিল। এই গেল হলো আপনার 10 বর্ণের গুলো। 8 বর্ণেরও ঠিক পরের যে লাইনগুলো, পরের যে লাইন, তৃতীয়, চতুর্থ লাইন 8 বর্ণের। এটা দেখেন, জুড়ে দিলে নাই টুটে, জুড়ে দিলে নাই টুটে, এটাও 2টা করে বর্ণের, আর 4টা শব্দ 8 বর্ণের। পরের লাইনটা, জুড়ের সাথে দূরে নিলে যাই ছুটে, জুড়ের সাথে দূরে, দিলের সাথে নিলে, নাইয়ের সাথে যাই, টুটের সাথে ছুটে। এইভাবে আমাদের এগুলো সাজানো আর কি, প্রত্যেকটা শব্দ। এবং আমার মনে হয় যে এটা বেশ সুন্দর, সান্দিক, এবং আপনার প্রকাশ এর যে শৈলী আর কি, এর মধ্যে একটা ব্যতিক্রমী ভাব আছে। এর মধ্য দিয়ে সুন্দর করে আপনার ছন্দময় একটা কবিতার যে পূর্ণ রূপ এর মধ্যে ফুটে ওঠে বা ফুটে তোলা সম্ভব। এই আমাদের তৃতীয় ধারা সম্বন্ধে মোটামুটি এরকম বক্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমরা বলতে পারবো। আপনি বলতে চাচ্ছেন তৃতীয় ধারা, তৃতীয় ধারা, সেই ধারা অবলম্বন করে যে কেউ একজন সুন্দর একটা কবিতা লিখতে পারে। সেই কবিতার মধ্যে সে তার মনের ভাব পরিপূর্ণভাবে সে ফুটাতে পারে বা তুলে ধরতে পারে। এটাই বলতে চাচ্ছেন? এইটাই বলতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে অধ্যাপক। ধন্যবাদ। আব্দুর রাজ্জাক রঞ্জু, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা তৃতীয় ধারা সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম।
আমরা পঞ্চম ধারা সম্পর্কে আমরা সৈয়দ মোহাম্মদ ইলিয়াসের কাছে শুনলাম। আমরা আপনার কাছ থেকে একটা কবিতা, আপনি তৃতীয় ধারার কবিতাটা কিভাবে লেখা হয়েছে সেই বিষয়ের উপর আপনি কথা বলেছেন। এমনকি আমাদের সৈয়দ মোহাম্মদ ইলিয়াস একটা কবিতা আবৃত্তি করে বা পাঠ করে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন যে হাবিবিক্স পঞ্চম ধারা কিভাবে সংযোজন করতে হয় বা কিভাবে হাবিবিক পঞ্চম ধারা অবলম্বন করে একটা সুন্দর কবিতা লেখা যায়। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আসব আনিসুজ্জামান, আমাদের তরুণ লেখক ও প্রাবন্ধিক আনিসুজ্জামান আজকে উপস্থিত আছেন। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের হাবিবিক্সের যে চতুর্থ ধারা, আমরা তৃতীয় ধারা পঞ্চম ধারা সম্পর্কে শুনলাম, আমাদের যারা দর্শক তারা জানলো, এবং সাথে আমরা একটা কবিতা দুইজনের কাছ থেকে দুটো কবিতা আবৃত্তি করেও আমরা জানলাম, ওনারা আবৃত্তি করে শোনালেন। এখন আপনি হাবিবিক্স চতুর্থ যে ধারা, যে আনিসুজ্জামান সেখানে ফুলখানি ভুল ছিল, এটির উপর আপনি কথা বলবেন। আপনাদের আলোচনার পর আমি সামগ্রিক বিষয়ের উপর একটু কথা বলার চেষ্টা করব যদি সময় থাকে। আনিসুজ্জামান জি, অনুগ্রহ করে আপনারা যারা কথা বলছেন না, বসে বসে লাইক করুন, লিঙ্ক আপনার বন্ধুকে আপনারা পাঠান, মেহরবানি করে এই কাজটা করুন। আর কোনো ভাই যারা দর্শক আছেন আমাকে একটু লিঙ্কটা দেবেন, আমার ইনবক্সে একটু লিঙ্কটা আমাকে দেবেন। আমি জানি না আসলে আমি কিভাবে লিঙ্ক সংগ্রহ করব, প্লিজ। ধন্যবাদ। জি আনিস, কথা বলেন। আনিসুজ্জামান, আসসালামু আলাইকুম। আজকের এই কলম একাডেমির লাইভ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত কলম একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব নজরুল ইসলাম হাবিবি স্যার, উপস্থিত আছেন আজকের উক্ত প্রোগ্রাম সঞ্চালনাকারী কামরুজ্জামান সাহেব, সেই সাথে উপস্থিত আছেন আমাদের আমার পিতৃতুল্য এবং গুরু কবি আব্দুর রাজ্জাক রঞ্জু স্যার। সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি যে একটি হাবিবিক্স নিয়ে একটু যদি সুযোগ থাকে একটু বলবো। বলুন। জি ধন্যবাদ স্যার। আসলে হাবিবিক্স হলো, আমার মতে হাবিবিক্স হলো বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, এটা আমি স্বীকার করছি। সেই সাথে বলতে চাই হাবিবিক্স হলো একটি নতুন ইতিহাস এবং বাংলা সাহিত্যে বাহবা দেওয়ার মতো একটি কাজ, যা সৃষ্টি করেছেন আমাদের সবার প্রিয় নজরুল ইসলাম হাবিবি স্যার। আমার মনে হয় একবিংশ শতাব্দীতে নতুন কবিদের জন্য হতে পারে এটি একটি সহজ, সরল এবং সাবলীল একটি ফর্মা, যাতে রয়েছে গাণিতিক হিসাবের মধ্য দিয়ে সুন্দর চিন্তা ভাবনা প্রকাশ করার একটি মাধ্যম, যেখানে আছে সুশৃঙ্খল নিয়ম আর ভাব গাম্ভীর্যে ভরপুর। হাবিবিক্সের গুরুত্ব আমি মনে করি অপরিসীম। আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনেও নিয়েছি, খুব শীঘ্রই হাবিবিক্স মানুষের মনে জ্বর তুলবে ইনশাআল্লাহ। আর আমরা যারা হাবিবিক্স চর্চা করছি, আমরা এক যুগান্তকারী ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, এটা আমার বিশ্বাস। তো এই পর্যায়ে আমি হাবিবিক্স ধারার চতুর্থ ধারার একটি কবিতা বলবো। তার আগে হাবিবিক্স ধারার যে চতুর্থ ধারাটি আছে সেটির নিয়মাবলীটা একটু বলে নিব। সেখানে হাবিবিক্স ধারার চতুর্থ ধারার যে নিয়মাবলী, সেখানে প্রথম ও দ্বিতীয় চরণে দুটি করে বর্ণে মোট 8টি বর্ণে 4টি করে শব্দ থাকবে এবং অন্তমিল সংযুক্ত থাকবে। সেই সাথে পরবর্তী 2টি বর্ণে 2টি করে শব্দ থাকবে এবং একটি শব্দ অপর শব্দের সাথে বিপরীত অন্তমিল থাকবে, এবং এই 2টি শব্দ মূল চরণের সাথে সম্পৃক্ত নয়। তারপর 8 বর্ণে 10 চরণ অন্তমিল সহ প্রতি 2টি বিপরীত শব্দ চরণের সাথে সম্পৃক্ত না হলেও শাব্দিক অর্থ যে আছে সেটা মানসম্পন্ন থাকবে। এবং সর্বশেষ 11 নম্বর চরণে 11টি বর্ণ, তার ভিতরেই রবে হাবিবিক্স যে শব্দটি আছে সেটি 11টি বর্ণের ভিতরেই রবে। তো এখন আমি আবৃত্তি করতে যাচ্ছি, বা আমাদের প্রিয় আপা বিজুরি ইসলাম আপুর একটি কবিতা, যেটা রচিত হয়েছে হাবিবিক্স চতুর্থ ধারা অনুযায়ী।
এটা হচ্ছে ফুলখানি বলছিল এই শিরোনামে। যে আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, ফুলখানি বলছিল চতুর্থ দ্বারা হাবিবিক্স নিয়ম অনুযায়ী লিখেছেন বিজুরুল ইসলাম। ফুল বেবে ভুল করে পাতা নড়ে ফুল পড়ে, প্রিয় দিও ফুল ছিল বল সেই, চোখে কেন পানি নেই, দুঃখে সুখে বুকে যাকে দিছি ঠাই, তাকে আর নাহি চাই, পশি শশী মসি আজ হাতে আছে, প্রিয়তম পাশে হাবিবিক্স। জি, কবিতাটি তো আমার কাছে খুব সুন্দর, কবিতাটি আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। আচ্ছা মোহাম্মদ আনিসুজ্জামান, এই কবিতাটি যে আপনি হাবিবিক্স ধারা চতুর্থ ধারা অবলম্বনে যে আমাদের বিজুরুল ইসলাম লিখেছেন, আপনি এটা আবৃত্তি করে শোনালেন, এই কবিতাটা পড়ে আপনার কি মনে হলো? যে আপনি কবিতাটা পড়ে কি বুঝলেন? কবিতাটা পড়ে কি বুঝলেন? এই ধারা অবলম্বন করে, হাবিবিক্সের চতুর্থ ধারা অবলম্বন করে যে কোনো কারো পক্ষে সহজে কবিতা লেখা সম্ভব কিনা, আপনার কি মনে হয়? জি জি, আমি প্রথম আমার বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম যে হচ্ছে হাবিবিক্স স্যার যে ধারাটি অর্থাৎ হাবিবিক্স যে আমাদের ভিতরে নিয়ে আসছে, এখানে হচ্ছে একটা সহজ সরল এবং মানে ফর্মার মতো, আমি যাকে ফর্মা হিসাবে আখ্যায়িত করেছি। আসলে এখানে হচ্ছে এমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনি কি লিখেছেন? আপনি কি লিখেছেন বিজুরুল ইসলামের মতো কবিতা চতুর্থ ধারা অবলম্বনে? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে বিজুরুল চতুর্থ ধারা অবলম্বনে লিখেছি। আপনার কেমন মনে হয়? আমি হচ্ছে ধারাটা কেমন মনে হয়? আমি যে আমার কাছে ধারাটি হচ্ছে লেগেছে, কারণ এখানে আমার মনে হয়েছে যে হাবিবিক্স স্যার এমন কিছু গাণিতিক কিছু তথ্য ব্যবহার করছে এখানে, যে যার মাধ্যমে হচ্ছে দেখা গেছে আমরা হচ্ছে প্রকৃতি থেকে খুঁজে এনে কিছু কিছু শব্দ খুঁজে এনে সেটা হচ্ছে বাজ বিচার করে সেটার অন্তমিল, তারপর হচ্ছে একটি লাইনের সাথে আরেকটি লাইনের মিল এবং বর্ণের হিসাব সবকিছু মিলিয়ে হচ্ছে সেটা হিসাব করে খুব সহজে আমার মনে হয় যে লেখা যায়। এবং আমি হচ্ছে খুব সাধারণ একজন মানুষ, কারণ হচ্ছে আমি লিখতে শুরু করতেছি কেবল, এবং আমার জন্য মনে হয়েছে যে হাবিবিক্স হচ্ছে নতুন লেখকদের জন্য সহজ একটা রাস্তা হতে পারে। জি, আমি সেটাই বুঝাতে চেয়েছি যে যারা নতুন লেখক, যারা লিখতে চায়, যারা লিখতে আগ্রহী, তাদের জন্য এই ধারা কতটুকু যুগোপযোগী বলে আপনি মনে করেন, সেটি জানতে চেয়েছিলাম। ধন্যবাদ মোহাম্মদ আনিসুজ্জামান আপনাকে। আমরা আসবো আব্দুর রাজ্জাককে আমরা ইতিমধ্যে শুনেছি, আব্দুর রাজ্জাক রঞ্জুকে। আবার আব্দুর রাজ্জাক রঞ্জুর কাছ থেকে আমি জানবো, যদিও মোহাম্মদ ইলিয়াসের মুহূর্তে নেই, আপনারা আপনাদের পাশ থেকে সাউন্ড আসছে, বারবারই বলেছি আমি যখন কথা বলবো সবাই মিউট করে রাখবেন, কিন্তু আপনারা আসলে যে কথা বলবে যে উপস্থাপক সেই ছাড়া আর কেউ সবাই মিউট করে রাখবেন। যাই হোক, আব্দুর রাজ্জাক রঞ্জু, আপনার কাছ থেকে আমরা তৃতীয় ধারা সম্পর্কে জেনেছি, আমরা এর মধ্যে চতুর্থ ধারা সম্পর্কে জানলাম মোহাম্মদ আনিসুজ্জামানের কাছ থেকে, পঞ্চম ধারা সম্পর্কে জানলাম আমরা সৈয়দ মোহাম্মদ ইলিয়াসের কাছ থেকে, আমরা হাবিবিক্সের 9টি ধারা সম্পর্কে জেনেছি। আমি যদি আপনার কাছ থেকে একটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আর কি, যারা আমাদের দর্শক, যারা নতুন লিখতে চায় বা লিখতে আগ্রহী, যে আপনার কাছে সামগ্রিক বিষয়টা কতটা নতুন লেখকদের জন্য গ্রহণীয় বা গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু। জি বলছি, আমি কি পরে সুযোগ পাবো? আমি ওই হাবিবিক ধারা 6-এর একটা কবিতা আছে আমার, মারুফা আক্তার। আপনি প্রশ্নটা সংক্ষেপে দিবেন, এটা একেবারে সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলবেন, তারপর আপনি আপনার ওই প্রশ্নের উত্তর দিবেন যেটি আপনি বলতে চান। জি, সামগ্রিক ভাবে আপনি যেটা বলছিলেন আর কি, যে সামগ্রিক ভাবে হাবিবিক্সের যে 9টি ধারা আছে, আমি মোটামুটি 6-7টি ধারায় আমি নিজের লিখেছি আর কি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ধারায় আমি লিখেছি, আর 2-1টা ধারা আমার বাদ আছে আর কি, এগুলো লেখা হয়নি। আমি প্রত্যেকটা ধারায় মোটামুটি বেশ কয়েকটা করে কবিতা আমার লেখা হয়েছে এবং আমি দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তো যখন শুরু করি তখন তো আমিও এই হাবিবিক্সে নতুন, এটা তো একেবারে নতুন আবিষ্কার যেহেতু,
তো আমার কাছে বেশ মানে আমি স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবেই লিখতে পেরেছি বলে আমার কাছে মনে হয়েছে, এবং এবং পাঠকদের কাছেও আমি যে আপনার যে ফিডব্যাক পেয়েছি, যে মূল্যায়ন বা লাইক যে কমেন্টস বা তারা যে এটা সম্বন্ধে মন্তব্য করেছেন, তাতে আমি যতটুকু দেখেছি যে না, মোটামুটি সবাই ভালো বলেছেন বা সার্থক মানে কাছাকাছি এরকম আর কি বলা হয়েছে আর কি। তো আমার কাছে মনে হয় যে যারা নতুন আর কি, তারা যদি চর্চা করেন, বিষয়টা আসলে আহামরি কঠিন কিছু নয়। আর উনি মানে মঙ্গল গ্রহ থেকে কিছু নিয়ে আসেননি, উনি এমন এই যে বাংলা সাহিত্যে আসলে তো আমরা জানি যে পরিবর্তনশীল কোনো কিছু পরিবর্তন না হলে কিন্তু সেটা টিকে থাকতে পারে না সবকিছুই। একেবারে জন্ম থেকে যখন বাংলা সাহিত্যে যদি আমরা জন্ম থেকে চিন্তা করি যে ধারাগুলো, সেটা কিন্তু আর নাই। আস্তে আস্তে ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভাব ভাষা ছিল, মাইকেল মধুসূদন দত্তের যে ভাব ভাষা ছিল, সেগুলো থেকে কিন্তু উতরে আমরা বর্তমানে যে আধুনিক ধ্যান ধারণায় চলে আসছি। ঠিক কবিতার ক্ষেত্রেও সেখান থেকে কিন্তু, সুতরাং যে আমরা যে ওই ছন্দ আমরা জানি যে মোটামুটি শুধু জানি যে 3টা ছন্দ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর ওই অক্ষরবৃত্ত ছাড়া আর দুনিয়ার, সেগুলো তো অনেক বিশাল বিষয়, সেগুলো ছাড়া যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু বাংলা স্যারও বলেছে। সেটি অতি পুরাতন ধারণা, অতি পুরাতন ধ্যান ধারণা। আপনি যে কথাগুলো বললেন, আমরা এই গণ্ডির বাইরে এসে এখন আমরা নতুনত্ব নিয়ে কাজ করতে চাই আর কি। আপনি নজরুল, রবীন্দ্র চাই, এবং আমরা সেটা পাঠকরা এগিয়ে আসুক, এটা আমরা চাই। এবং যারা লেখক, তারা নতুন কবি সাহিত্যিক যারা, ওনারা শুরু করুন। দেখেন, আমার মনে হয় যে এটা ওই গাণিতিক রূপ আমরা যেটা বলছি, ওই যে আনিসুজ্জামান ভাই বলতেছেন, আহামরি কঠিন কিছু নয়, গাণিতিক রূপ কিছু না। এটা হলো বলা হচ্ছে যে এখানে এই মিলে এই কয়টা বর্ণ হয়, 10টা বর্ণ হয় বা 8টা বর্ণ হয় বা আপনার 14টা বর্ণ হয়, 16টা বর্ণ হয়, এইটুকু। এক একটা ধারায় এক একটা বৈশিষ্ট্য। আমরা যখন লিখতে যাব, আমরা শব্দ সাজাইলে বা আপনার একটু প্রকাশ দেখা যায় যে ভঙ্গিটা মানে আমরা যদি ঠিক করি, তাহলে দেখা যায় পূর্ণ অর্থ প্রকাশ পাবে। এর মধ্যে আপনার ছন্দেরও কোনো ঘাটতি হবে না, সুন্দর একটা আপনার হলো ধারার মধ্যে পড়ে যাবে। আমার কাছে যে ধারা মনে হয় আমার কাছে সহজ, সেটাই আমি চর্চা করব, সমস্যা নাই। তো আমার কাছে মনে হয় যে এটা আমার এখানে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি উপস্থিত আছেন, যিনি হাবিবিক্সের প্রবক্তা। তো আমি একেবারে এই হাবিবিক্সে নতুন বলা যায়, আপনারা এর মধ্যে হয়তোবা এই বিষয়ে হয়তোবা জেনেছেন, আমিও জানার চেষ্টা করব। এটাও আমার একটা কিউরিওসিটি যে আমি এই বিষয়টা নিয়ে আরো একটু গবেষণা করব, দেখবো যে আসলে এই বিষয়টা নিয়ে কি করা যায়। স্বাভাবিকভাবে আমরা যতটা জানি বা আমরা যতটা জেনেছি, বাংলা সাহিত্যে একেবারে প্রথম নতুন কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু এইটাকে আস্তে আস্তে আপনি যদি মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন, এটা যদি আপনি বুঝাতে পারেন যে এই নিয়ম অবলম্বন করলে বা এই পদ্ধতি অবলম্বন করলে সহজে কবিতা লেখা যায়, এবং কবিতার যে আপনি যেটি বুঝাতে চাচ্ছেন সেটা মানুষকে সহজে বোঝানো যায়। তবে আপনারা যারা তৃতীয় ধারা, চতুর্থ ধারা, যে ধারায় আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে আপনি বলছেন যে আমি তৃতীয় ধারার স্বাচ্ছন্দ্য বোধ করি, তা আপনি তৃতীয় ধারার উপর আপনি আমাদের যারা কলম একাডেমি লন্ডনের সাথে আমরা যারা সম্পৃক্ত বা আমরা যারা এই বিষয়ের উপর জানতে চাই, আপনাদের উচিত হবে আপনারা যে ধারার উপর বিশেষজ্ঞ, আমি বলবো না, যে ধারার উপর পারদর্শী, যে ধারার উপর মনে করেন যে আমার ভালো লাগে, সেই ধারার উপর আপনারা বিস্তারিতভাবে আপনাদের টাইম লাইনে বা আপনাদের ওয়ালে আপনারা যদি এই বিষয়গুলো যদি হাবিবিক তৃতীয় ধারার উপর যদি আপনারা ব্যাখ্যা করেন, আপনারা যদি এইটার উপর যদি আরো গবেষণা করে আরো বিস্তারিত লেখেন, তাহলে এই বিষয়টা সহজেই মানুষের কাছে পৌঁছে যাবে। অধ্যাপক এই আব্দুর রাজ্জাক রঞ্জু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো একটি বিষয়ের উপর কথা বলতে চেয়েছিলেন, সেই বিষয় এখন বলবেন না একটু পরে? আমি আপনার কাছ থেকে জানতে চাইবো সৈয়দ মোহাম্মদ ইলিয়াস। আপনি যদি সুযোগ থাকে কাউকে শুনে আসেন, তারপরে আমি বলছি, অসুবিধা নেই। ধন্যবাদ অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু। আমি এখন সৈয়দ মোহাম্মদ ইলিয়াসের কাছে আসবো। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনি পঞ্চম ধারা সম্পর্কে বলেছেন, আপনার কাছ থেকে আমরা এখন নবম ধারা সম্পর্কে জানবো, সাথে জানবো যে দু চোখে স্বপ্ন ভরা। আপনি নবম ধারা সম্পর্কে একটু বলবেন আমাদের পাঠকদের উদ্দেশ্যে, যে নবম ধারা অবলম্বন করে কিভাবে অতি সহজে যে কোনো নতুন লেখক বা আমরা যারা লিখতে চাই, আমরা কিভাবে কবিতা লিখতে সক্ষম হব। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রথমে আমি আবৃত্তিতে যাই, তারপরে আমি ধারা বিশ্লেষণ করব। জি জি। দুই চোখে স্বপ্ন ভরা, ধারা নম্বর 9 H11। H11 মানে হচ্ছে আমরা হাবিবিক্স লিখতেছি, হাবিবিক্স 11 চরণের এই কবিতাটার এই একটা বিশেষত্ব হলো H11। তো হাবিবিক্স নবম ধারার একটি প্রেমময়ী গীতি কবিতা, এটাকে গীতি কবিতা বলা চলে। হাবিবিক্স কিছু কিছু কবিতা আছে যেগুলোকে আমরা গানের রূপ দিতে পারি এবং সুন্দর গান হয়ে যায়। জি। জাগে পাখি খুলে আঁখি, প্রভাত কারণে জেগেছে লাবণী, প্রেমময়ী সুহাসিনী সুবাসিনী শুভ্র প্রভাতে, প্রাণে জাগে কত তৃষা, প্রেমের জোয়ারে ভাসছি সজনী, নিশিরাতে সাগরেতে অবগাহী মনে প্রাণেতে, তুমি আমি একসাথে থাকবো সুখেতে সুন্দর লাবণী, দুই চোখে স্বপ্ন ভরা কল্পলোকে ভালোবাসাতে, ছন্দে বর্ণে স্মরণীয় হাবিবিক প্রিয় সুখ ছোঁয়াতে। এখানে বিশেষ দ্রষ্টব্যে হাবিবিক্স নবম ধারার নিয়মাবলী। এই লেখার প্রথম লাইনে 4 শব্দ, যেমন জাগো পাখি, জাগে পাখি খুলে আঁখি, এখানে 4টি শব্দ, প্রতিটা শব্দ 2 বর্ণের করে। দ্বিতীয় চরণে প্রতিটা শব্দ 3 বর্ণের করে 4টি শব্দ, প্রভাত কাননে জেগেছে লাবণী। তৃতীয় চরণে বা তৃতীয় লাইনে প্রেমময়ী সুহাসিনী সুবাসিনী শুভ্র প্রভাতী, এখানে দ্বিতীয় লাইনে 4 শব্দ, প্রতিশব্দ 3 বর্ণের, সেই হিসাবে বর্ণ সংখ্যা 12। এবং তৃতীয় চরণে 3 নম্বর লাইনে 4 শব্দ, এর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় শব্দ 4 বর্ণের, কিন্তু চতুর্থ শব্দ 5 বর্ণের, সেই হিসাবে বর্ণ সংখ্যা 17। প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ এবং তৃতীয় অনুচ্ছেদ একই ধারায় 8, 12 ও 17 বর্ণের গাণিতিক হিসাবে সাজানো হয়েছে। ব্যাপারটা বুঝতে আমার মনে হয় তেমন একটা কষ্টকর নয়। তৃতীয় চরণের সাথে ষষ্ঠ চরণের এবং ষষ্ঠ চরণের সাথে নবম চরণের অন্তমিল আছে এখানে। জি, এখানে তৃতীয় চরণের সাথে ষষ্ঠ চরণের, ষষ্ঠ চরণের সাথে নবম চরণের অন্তমিল আছে, যেমন শুভ্র প্রভাতে। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনি বলছেন অন্তমিল আছে, অন্তমিল থাকতে হবে নাকি অন্তমিল বাধ্যতামূলক? না না, অন্তমিল বাধ্যতামূলক, এখানে অন্তমিল থাকতে হবে এবং বাধ্যতামূলক। জি, সেটা আপনি যেমন মনে প্রাণেতে ভালোবাসাতে, এখানে প্রত্যেকটা শব্দ, শেষ শব্দটা 5 বর্ণের, এই হিসাবে 17 বর্ণ। প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ এবং তৃতীয় অনুচ্ছেদ একই দ্বারায় 8, 12 ও 17 বর্ণের গাণিতিক হিসাবে সাজানো হয়েছে। জি, ব্যাপারটা বুঝতে পেরেছি মনে হয়। তৃতীয় চরণের সাথে ষষ্ঠ চরণের এবং ষষ্ঠ চরণের সাথে নবম চরণের অন্তমিল বাধ্যতামূলক। চতুর্থ অনুচ্ছেদ, জি, চতুর্থ অনুচ্ছেদ 2টি চরণ। প্রথম চরণে 9 বর্ণ, অর্থাৎ শুরুর নীতি অনুসারে দশম লাইনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় লাইনের অনুকরণে 2, 3, 4 বর্ণের শব্দকে অনুসরণ করা হয়েছে। সেই কারণে বর্ণ সংখ্যা হবে 9টি। যেমন চন্দ বর্ণেই স্মরণীয়, চন্দে বর্ণেই স্মরণীয়, এখানে সংযুক্ত শব্দকে 1 বর্ণ ধরা হয়েছে, সেই হিসাবে এখানে চন্দে বর্ণেই স্মরণীয় 9টি বর্ণ। আর 11 নম্বর চরণে হাবিবিক প্রিয় সুখ ছোঁয়াতে, এই 11 নম্বর চরণে 11টি বর্ণ আছে এবং এটার কোনো অন্তমিল বাধ্যতামূলক নয়। হাবিবিক শব্দটা অন্তমিল দেওয়া যাবে, আবার অন্তমিল এটা বাধ্যতামূলক নয়। নিয়ম মতে 11 নম্বর চরণে। জি, আপনি বলতে চাচ্ছেন হাবিবিক্স যে কথাটি, সেই কথাটি প্রত্যেকটি ধারার প্রতিটি কবিতার শেষে বাধ্যতামূলক কিনা সেটি বলেন। জি, এটা বাধ্যতামূলক থাকতে হবে। জি, নিয়ম মতে 11 নম্বর চরণে 11 বর্ণের শেষ শব্দটি 5 বর্ণের, উত্তর চরণে হাবিবি শব্দটি আছে। এই হাবিবি শব্দটি সুন্দর একটি অর্থের সাথে গেঁথে দেবার চেষ্টা করা হয়েছে। লক্ষণীয় যে প্রতিটি সংযুক্ত বর্ণকে 1 বর্ণ হিসেবে ধরতে হবে, এটা হাবিবিক্সের গাণিতিক নিয়ম।
তাহলে আমরা এখন হাবিবিক্সের গাণিতিক নিয়মটা বুঝলাম, এবং এই নবম ধারা হলো প্রথম চরণ। প্রথম চরণে হবে 2, 4, 6, 8 বর্ণ, দ্বিতীয় চরণে হবে 12 বর্ণ, অর্থাৎ প্রতিটি শব্দ 4 বর্ণের করে দ্বিতীয় চরণে 12 বর্ণ, এবং তৃতীয় চরণে হবে 4, 4, 4 এবং 5 অর্থাৎ 17 বর্ণের। এই হলো হাবিবিক্সের যে মূল উপপাদ্য বিষয়। আপনি বলছেন তৃতীয় চরণে 17টি বর্ণ। আমি যদি জি, প্রত্যেকটা অনুচ্ছেদের তৃতীয় চরণে 17টি বর্ণ। এটি আমি যদি হাবিবিক্স লিখতে যাই যে আপনি নবম ধারা অবলম্বনে, তাহলে আমাকেও সেখানে 17টি বর্ণ লিখতে হবে, এই তো? জি জি, তৃতীয় চরণে 17টি বর্ণ লিখতে হবে। তবে 4টা শব্দ প্রতিটা শব্দ 4 বর্ণের করে, না সরি 3টা শব্দ, 3, 4, 12, 3টা শব্দ 3, 4, 12 বর্ণ, এবং সর্বশেষ জি সর্বশেষ 12 সর্বশেষ শব্দটা 5 বর্ণের, 5 বর্ণের হতে হবে, এটি বলতে জি। চাচ্ছেন? ঠিক আছে। এবং তৃতীয় চরণের সাথে ষষ্ঠ বর্ণের অন্তমিল, ষষ্ঠ বর্ণের চরণের সাথে নবম চরণের অন্তমিল বাধ্যতামূলক। জি, বাধ্যতামূলক। এই হলো জি। আর দশম চরণটা হবে 9 বর্ণের, আর সর্বশেষ চরণ হবে 11 বর্ণের। এই হলো হাবিবিক্সের নবম ধারার জি মূল উপপাদ্য বিষয়। জি 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 জি। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি এবার আবার আসবো অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জুর কাছে। আব্দুর রাজ্জাক রঞ্জু, আপনি কি যেন বলতে চেয়েছিলেন সেটি যদি বলেন দর্শকদের জন্য। জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য কামরুল ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে হাবিবিক ধারা 6 এর একটা কবিতা পড়বো আমি, যেটি লিখেছেন আমাদের সুরকার এবং গীতিকার এবং কবি উনি মারুফা আক্তার। ওনার কবিতাটা পড়ে তারপরে আমি এটার একটু মানে ব্যাখ্যা করব আর কি। এটা হাবিবিক ধারা 6, ব্যাখ্যা বলতে নিয়ম আর কি বলবো। হাবিবিক ধারা 6। আপনারা যারা ধারাগুলো নিয়ে কথা বলবেন, ধারার উপর কবিতা নিয়ে আপনারা কথা বলবেন, কবিতা আবৃত্তি করবেন, তার আগে আমাদের যারা দর্শক তাদেরকে আপনারা আগে ধারাগুলো, ষষ্ঠ যে ধারার নিয়মগুলো যদি একটু বলে দেন। প্রথম চরণে কয়টি বর্ণ থাকবে, কয়টি কি থাকবে, দ্বিতীয় চরণ কেমন হবে, তাহলে ওদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ। জি, আমি হাবিবিক ধারা 6 এর একটা কবিতা পড়বো, তার আগে আমি তাহলে নিয়মটা বলে দিই। আমরা জানি যে হাবিবিক ধারার কবিতাগুলোর সবগুলোই 11 লাইনের, এবং শেষের লাইনটা বলা হচ্ছে যে 11 বর্ণের। শেষের যে লাইনটা 11 লাইন আপনি বলতে চাচ্ছেন যে নজরুল ইসলাম হাবিবি এই নামটি লিখতে সম্ভবত 11টি বর্ণ আছে, সম্ভবত আমি যতটুকু জেনেছি ওই হিসেবে না। আমার মনে হয় নজরুল ইসলাম হাবিবি এখানে 11টি বর্ণ আছে, এই 11টি বর্ণ অবলম্বনে ওই বিষয়টি করা হয়েছে। জি জি জি, সেটা হয়েছে, কিন্তু মানে নজরুল ইসলাম লেখা বাধ্যতামূলক নয়, কিন্তু হাবিবিক্স যেটা শব্দটা এটা লেখা 11 নম্বর লাইনে হাবিবিক্স শব্দ। জি বলুন। জি, আর যেটা বলা হচ্ছে, এই আমি যে ধারাটা পড়বো এটা একেবারে খুবই সহজ একটা নিয়ম। এর আগে যে নবম ধারা ইলিয়াস ভাই বললেন, অত গাণিতিক হিসাব এখানে নাই, একেবারে সোজা সাপটা হিসাব। এখানে মানে প্রত্যেকটা লাইন, আপনি ষষ্ঠ ধারা সম্পর্কে, ষষ্ঠ ধারা আমি বলছি, ষষ্ঠ ধারা। ষষ্ঠ ধারার প্রত্যেকটা আপনার লাইন হবে 14 বর্ণের। জি, 14 বর্ণের। তার মধ্যে প্রথম যে এক একটা লাইনের কথা বলি, একটা লাইন বললেই সবগুলো লাইন বোঝা যাবে। একটা লাইনের প্রথম যে 3টি শব্দ এটা হবে 4 বর্ণের। প্রথম 3টি শব্দ হবে 4 বর্ণের, 3, 4, 12। আর তারপরে এটা হবে 2 বর্ণের, এই 12, 2, 14। এইভাবে প্রত্যেকটা লাইন হবে আপনার 10টা লাইন এইভাবেই হবে, এবং মিল থাকবে প্রত্যেকটা লাইনের অন্তমিল। প্রত্যেকটা লাইনে অন্তমিল। অন্তমিলটা বাধ্যতামূলক। জি জি, অন্তমিলটা বাধ্যতামূলক। জি, এবার আমি তাহলে একটু পড়ে শোনাই, তারপরে প্রয়োজনে একটু। হ্যাঁ, এই কবিতাটার নাম হলো বিশ্বময় হাবিবি। বিশ্বময় হাবিবি লিখেছেন মারুফা আক্তার। বিশ্বময় হাবিবির প্রতিভার তারা,
সাহিত্যের প্রয়োজনে লিখলেন ধারা, কলমের কর্ণধার হাবিবির দোয়া, ভালো লাগা ভালোবাসা আদরের ছোঁয়া। হাবিবির বসবাস লন্ডনের ভূমে, জন্মভূমি বাংলাদেশ রাখলেন চুমে। হাবিবির আবিষ্কার মেহনতে গড়া, সাহিত্যের আলোতেই আলোকিত ধরা। বিশ্বময় লেখকরা গর্ববোধ করে, প্রাত্যহিক অনুক্ষণ হাবিবির তরে। শব্দের স্বজন হাবিবিক্স। এখানে দেখেন বিশ্বময় হাবিবির প্রতিভার তারা, তারার সাথে ধারা পরের লাইনে, সাহিত্যের প্রয়োজনে লিখলেন ধারা। এর প্রত্যেকটা শব্দ দেখেন, বিশ্বময় চার বর্ণের, হাবিবির 4 বর্ণের, প্রতিভার 4 বর্ণের, শেষের শব্দটা তারা, এটা 2 বর্ণের। ঠিক পরের লাইনটা তাই, সাহিত্যের প্রয়োজনে লিখলেন ধারা। একইভাবে কলমের কর্ণধার হাবিবির দোয়া, ভালো লাগা ভালোবাসা আদরের ছোঁয়া। হাবিবির বসবাস লন্ডনের ভূমে, জন্মভূমি বাংলাদেশ রাখলেন চুমে। হাবিবির আবিষ্কার মেহনতে গড়া, সাহিত্যের আলোতেই আলোকিত ধরা পৃথিবী। ধন্যবাদ। বিশ্বময় লেখকরা গর্ববোধ করে, প্রাত্যহিক অনুক্ষণ হাবিবির তরে। দেখেন খুব সুন্দর করে ছন্দ এবং সবকিছুতেই কবিতাটার ভাব সুন্দরভাবে ফুটে উঠছে, এবং আহামরি কিছু না, সহজ সব, মানে বিষয়টা শুধু মাথায় রাখতে হবে, 4 বর্ণের শব্দগুলো আমাকে এখানে চয়ন করতে হবে। এই কি ধারাতে যদি কেউ লিখতে চায়, তাহলে আমার 4 বর্ণের যে শব্দগুলো সেগুলো দিয়ে আমাকে একটু মানে সাজাতে হবে। যাই হোক, অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনি ষষ্ঠ ধারা সম্পর্কে বললেন, সুন্দরভাবে বললেন। এর আগে আমরা পঞ্চম ধারা, নবম ধারা, চতুর্থ ধারা, পঞ্চম ধারা, ষষ্ঠ ধারা, এই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করেছি, জেনেছি। আমাদের সাথে অধ্যাপক, আমাদের সহকারী অধ্যাপক আমাদের মোহাম্মদ নুরুল্লাহ আসলে আমি ওনার কাছে যাব। তার আগে আমি আচ্ছা স্যার, আমি একটা অনুমতি চাচ্ছি যে আমি যদি কমেন্ট গুলো পাঠ করতে চাই, যারা লিখেছেন কমেন্ট গুলো, তা আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কমেন্টস গুলো পাঠ করে শোনাই। আমরা কমেন্টস গুলো একটু পরে পাঠ করে আপনি শোনাবেন। তার আগে আপনার কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আসি, তারপরে আপনি কয়েকটা কমেন্ট পাঠ করে শোনাবেন, কারণ আমার কাছে অন্য কোনো ডিভাইস নেই। আমি অন্য ডিভাইস থাকলে সমস্যা তৈরি করে, এই জন্য আমি ডিভাইস রাখিনি। এই জন্য আপনি কমেন্ট গুলো পড়া শোনাতে পারবেন যদি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি আপনাকে সম্মতি দান করেন। দ্বিতীয়ত, আপনার কাছে আসার পরে আমি 2-1টা কথা বলবো, এরপরে আপনি কমেন্ট পাঠ করে শোনাতে পারেন। এরপর আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কাছে যাব। তারপরে যদি অধ্যাপক নুরুল্লাহ যদি আমাদের সাথে যোগ দেন, আমরা তার কাছ থেকে শুনবো। আপনার কাছে যে প্রশ্নটা আমি করব, একেবারে শেষ প্রশ্ন আপনার জন্য, সেটি হচ্ছে যে হাবিবিক্সের এই যে প্রবর্তক, তার সম্পর্কে আপনি একটু বলবেন, আর হাবিবিক্স সম্পর্কে সংক্ষেপে একটু আপনি ব্যাখ্যা করবেন, সৈয়দ মোহাম্মদ ইলিয়াস। তারপরে আপনি কয়েকটি কমেন্ট পাঠ করে শোনাবেন। জি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হাবিবিক্স কি এবং কে সে হাবিবিক্স নতুন ধারার আবিষ্কারক? জি, হাবিবিক্স একটি সাহিত্য বিপ্লবের নাম। বাংলা ভাষায় বর্ণমালায় গাণিতিক নিয়ম অনুসারে সম্পূর্ণ নতুন ধারার, নতুন সৃষ্টির 9টি সুশৃঙ্খল ধারার নিয়ম পদ্ধতি অনুসারে এই হাবিবিক্সের সৃষ্টি। কে সে হাবিবিক্স এর আবিষ্কারক? 21 সালের ধারপ্রান্তে হাবিবিক্সের প্রবর্তক, সাহিত্যের বাতিঘর খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি জন্ম 1967 সালে চট্টগ্রাম রাউজানের কেউটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবার নাম হাবিবুর রহমান এবং মাতার নাম সাহারা খাতুন। তিনি বাংলা সাহিত্যের অগণিত বইয়ের লেখক ও গবেষক। বর্তমানে তিনি লন্ডন ও বাংলাদেশের নাগরিক। তার সুদূর প্রসারী চিন্তাধারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাবিবিক্সের নতুন ধারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আশা করি অদূর ভবিষ্যতে হাবিবিক্সের ধারাসমূহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হবে, সেদিন আর বেশি দূর নয়। ধন্যবাদ। জি, সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কমেন্ট পাঠ করার পরে আমি কিছু কথা বলবো, এরপর আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি কাছে আসবো। আপনি কয়েকটি কমেন্ট
যারা আমাদের দর্শক যারা আজকের অনুষ্ঠানটা দেখেছে তাদের কয়েকটি কমেন্ট আপনি পাঠ করে শোনাতে পারেন। জি, সৈয়দ মোহাম্মদ রাশেদ আহমেদ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। এস এম জাহাঙ্গীর হাসান উনি পঞ্চম ধারার উপরে কিছু বিশ্লেষণমূলক একটি কবিতা লিখেছেন। কমেন্টস কাব্যের জনক তিনি। জি, শান্তির পতাকা উড়াও, লেখক পাঠক বাড়াও, লাইক কমেন্টে আগাও, মানব সাহায্যে দাঁড়াও, লেখক বিশ্বের তোরণ, কলমে লেখক স্মরণ, কলমি দক্ষতা বাড়াও, লেখক পাঠক বরণ, কলম সৃষ্টির কারণ, কলমে কলমি হাবিবিক্স। এস এম জাহাঙ্গীর ভাইকে অশেষ ধন্যবাদ। উসমান গনি, আব্দুর রাজ্জাক রঞ্জু, সাব্বির হোসেন, শাহাদাত হোসেন পলাশ প্রত্যেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। শোভারানী বিশ্বাস, ফরিদপুর থেকে শোভারানী বিশ্বাস সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। উসমান গনি আবারও হাবিবিক্স একটি নতুন ধারার সফল সংযোজন সাহিত্য জগতে আমি সফলতা কামনা করি। আসাদুজ্জামান রানা, কবিতা যারা লিখতে জানে তাদের জন্য হাবিবিক্স নতুন মনে হলেও নিয়ম মনোযোগ সহকারে পাঠ করলে নতুনত্ব খুঁজে পাবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। বিজুর ইসলাম অভিনন্দন জানিয়েছেন। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস সুন্দর আবৃত্তি করেছেন। সিরাজুজ্জামান মনির তিনি অপেক্ষা আছেন। বিজুর ইসলাম জীবনের সত্যাশ্রয়ী নির্মাণ হাবিবিক্স, শুভকামনা সকলের জন্য। মুয়াজ্জম হোসেন লিখেছেন, হাবিবিক্স তারার বেশ কিছু কবিতা লিখেছি, নিজেকে সফল দাবি করতে পারি, তবে আজকের আলোচনা আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে। নিঃসন্দেহ হাবিবিক্স একটি নতুন পদ্ধতি, নিয়ম শৃঙ্খলার একটি নতুন নিয়ম, এবং হাবিবিক্স বিশ্বে প্রতিষ্ঠিত হোক, গুণীজনদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। চমৎকার আবৃত্তি জানিয়েছেন উসমান গনি এবং শাহেদ সরোয়ার লিখেছেন, শুভ সন্ধ্যা, আরব আমিরাত থেকে দেখছি, অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি। সিরাজুজ্জামান মনির, অসাধারণ হাবিবিক্স বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করবে এই প্রত্যাশায় আছি। হাবিবিক্স একটি নতুন ধারা, নতুন পদ্ধতি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই পর্যন্ত আমার কাছে কমেন্ট ছিল। জি, সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি আমার ব্যর্থতা স্বীকার করে আপনাকে কমেন্টগুলো পাঠ করার আমি অনুরোধ করেছি, তাতে আমাদের অধ্যাপক নজরুল ইসলাম হাবিবিও সায় দিয়েছেন, কারণ সঞ্চালনা করে কমেন্টগুলো দেখা, এগুলি পাঠ করা অনেক সময় আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সে যাই হোক, আপনারা আজকে যারা, আমরা এরপর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কাছে আসবো, তার আগে আমি দুই একটি কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানও একেবারে শেষ পর্যায়ে। আমরা অধ্যাপক নুরুল্লাহকে যদি পেতাম তাহলে তার কাছ থেকে আরো কিছু বিষয় আমরা জানার চেষ্টা করতাম। আশা করছি অধ্যাপক নুরুল্লাহ আমাদের সাথে যোগ দিবেন। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কাছে যাওয়ার আগে আমি দুই একটি সংক্ষেপে কথা বলতে চাই। যারা হাবিবিক্স নিয়ে লিখছেন বা যারা হাবিবিক্স নিয়ে চর্চা করছেন তাদেরকে আমি প্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কবিগুরুর 163তম জন্মদিনে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা আজকে এখানে নবম ধারা নিয়ে কথা বললেন, চতুর্থ ধারা, পঞ্চম ধারা, ষষ্ঠ ধারা নিয়ে কথা বললেন। বাকি ধারাগুলো সম্ভবত আপনারা এর আগের কোনো পর্বে আলোচনা করেছেন, নতুবা আগামী কোনো না কোনো পর্বে আলোচনা করেছেন বা করবেন। তো সেই যাই হোক, পৃথিবীতে যে কোনো ধারা এটি একেবারে প্রথম অনেকের কাছে কঠিন মনে হতে পারে, সেটি পরবর্তীতে আমরা যদি এটাকে নিয়ে চর্চা করি, গবেষণা করি, এই ধারাগুলো নিয়ে যদি আমরা মানুষের কাছে সহজেই বুঝাতে পারি, তাহলে এই ধারা একসময় বাংলা সাহিত্যে স্থায়ী রূপ লাভ করবে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, সঞ্চালক হয়ে বলার চেষ্টা করছি, যদিও আমার বলা ঠিক হচ্ছে না। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি হাইকু নিয়ে যে এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাইক একটি ক্ষুদ্র কাব্য। এটি গত কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটা স্বনামধন্য পত্রিকা আছে, সেটি হচ্ছে যে দৈনিক পূর্বদেশ পত্রিকা। হাইকু নিয়ে আমার একটা বিশাল প্রবন্ধ তারা ছাপিয়েছে। আমি কিন্তু হাইকু সম্পর্কে জানতাম না। হাইকু নিয়ে আমি লেখাপড়া করেছি, গবেষণা করেছি, অনেক ভাবনা চিন্তা করে আমি একটা প্রবন্ধ লিখেছি বিশাল। এটিতে হাইকু কি ভেবেছিলেন জাপানি
উনি কিভাবে হাইকুতে আসলেন। হাইকু আজকে বাংলা সাহিত্যে আমাদের কাছে একটা অতি সুপরিচিত নাম। কিন্তু আমার বিশ্বাস এই যে হাবিবিক্স, এটা হয়তো আপনার কাছে এখন নতুন মনে হতে পারে, আমার কাছে নতুন মনে হতে পারে। কারণ আমি হাবিবিক্স নিয়ে তেমন কোনো জানা শোনা আমার নেই। কারণ আজকে আপনাদের কাছ থেকে অনেক বিষয় আমি জানলাম, শুনলাম। আমিও যদি আগামীতে চেষ্টা করব এই বিষয়ের উপর আমি আরো একটু পড়ালেখা করতে, আরো বিষয়গুলো নিয়ে গভীরভাবে প্রবেশ করতে, জানার চেষ্টা করব। আমি জানার চেষ্টা করব, সেটি বড় কথা নয়। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। এই যে নতুন ধারা, যে হাবিবিক্স এর প্রবক্তা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি ইংল্যান্ডে বসে বাংলা সাহিত্যের যে উনি একটা নতুন ধারা প্রবর্তন করতে যাচ্ছেন, এই ধারাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। উনি বাংলা সাহিত্যকে ভালোবাসেন, উনি বাংলাকে ভালোবাসেন, উনি বাংলা সাহিত্যের যে একটা নতুন ধারা, যে হাবিবিক্স, উনি এর প্রবক্তা। এটিকে যদি আপনি চিরস্থায়ী বাংলা সাহিত্যে রূপ দিতে হয়, তাহলে আজকে যারা বিভিন্ন ধারা নিয়ে কথা বললেন, তাদের উচিত হবে এই ধারাকে আরো বেশি গবেষণা করা, এই ধারাগুলো নিয়ে আরো বেশি পড়ালেখা করা। এই ধারাগুলোকে আপনি পড়ালেখা করলে হবে না, আপনি এই ধারাগুলো নিয়ে চর্চা করলে হবে না। আপনি এই ধারাগুলো যারা আমরা লিখতে চাই, আমরা যারা নতুন বাংলা সাহিত্যে, যারা নতুন আসবে, লিখবে, যারা লেখক, তাদের কাছে এই ধারাগুলো সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দিতে হবে। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আপনাকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনি এটি নিয়ে একটি বই বের করতে চাচ্ছেন। এর মধ্যে হাবিবিক্স নিয়ে শত কবিতা অনেকে রচনা করেছেন আমি জেনেছি। আগামীতে আরো অনেকে লিখবেন। তবে এই ধারাকে মানুষের কাছে, যারা আমরা সাহিত্যের কর্মী, যারা আমরা সংস্কৃতি সেবী, আমাদের প্রত্যেকের ধারে ধারে এই ধারাগুলো সম্পর্কে মানুষকে বুঝাতে হবে, মানুষের কাছে সহজ করে তুলতে হবে। তো কাজেই আমার কথা হচ্ছে যে উনি ইংল্যান্ডে বসে যে একটা ধারা প্রবর্তন করলেন, এই ধারাকে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া, বিশ্বব্যাপী বিস্ময় করা, এটি আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। আমি চাই এই ধারা বাংলা সাহিত্যে জাগরুক থাকুক, এই ধারা বেঁচে থাকুক, এই ধারাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। তো যাই হোক, যে হাইকু সে কখনো ভাবেনি সে যে নতুন একটি ধারা পৃথিবীতে রেখে গেছেন, এই ধারা চিরস্থায়ী রূপ লাভ করবে। যেমন হাইকু আজ থেকে শত শত বছর আগে যে ধারার কথা উনি ভাবছিলেন, সেই ধারা নিয়ে আমি সম্প্রতি লেখাপড়া করে আমিও পত্রিকা একটা বিশাল আকারে প্রবন্ধ লিখেছি। কারণ আমি অনেক পড়ালেখা করে হাইকু সম্পর্কে জেনে লিখেছি। তো আমার কথা হচ্ছে, আমরা হাবিবিক সম্পর্কে জানবো। হাবিবিক সম্পর্কে জানার সাথে সাথে যারা আমাদের এই যে বাংলা সাহিত্যে আমরা যারা সাহিত্য চর্চা করি, তাদেরকে জানানোর দায়িত্ব অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জুর, আনিসুজ্জামান, সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, আমি সহ আমাদের সকলের। আমরা নিজেরাই জানবো, অন্যকে আমরা এই ধারা সম্পর্কে অবহিত করব। তাহলে আমার বিশ্বাস, ইংল্যান্ডে বসে অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি বাংলাকে ভালোবেসে যে একটা সাহিত্যের একটা নতুন ধারার প্রবক্তা বা নতুন ধারা প্রবর্তন করলে, সেটি যাতে চিরস্থায়ী রূপে বাংলা সাহিত্যে স্থান করে নিতে পারে। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনার কাছ থেকে এই বিষয়ে কিছু শুনতে চাই। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। ধন্যবাদ। আমি অনেক মূল্যবান কথা শুনেছি। আমার বিশেষ কিছু বলার নেই। আমার শোনার পালা। আপনাদের আলোচনার পাশাপাশি সমালোচনা থাকবে, যাতে করে আমি আরো শিখতে পারি, আমি উৎসাহিত হই এবং আমি সংশোধিত হই। এর মধ্যে আমি অনুরোধ করব যে আমরা চর্চা করব এবং বাংলা ভাষার স্বার্থে বা আমাদের নতুনত্বের স্বার্থে আমরা চর্চা করব। এবং এই বিষয়টি এখন আর বাংলাদেশে নয়, এখন বিষয়টি খুব বিস্ময় হয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবেও আমাদের যে লিঙ্ক, আমাদের সংগঠন আছে বিশ্বময়, আমি পাঠিয়েছি। তারা অনুবাদ অলরেডি করা শুরু করেছেন। ইতিমধ্যে আমার সকল কবিতা অনুবাদ ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনুবাদিত হয়েছে। ফয়সাল এগুলি করেছেন। আমি এখন পোস্ট করিনি এবং আমার দেখার সময় হয়নি। মনে হয় 2 মাস আগে আমাকে কবিতাগুলো দিয়েছেন। আমি খুলেও দেখিনি যে এটা আমি পড়বো বা পোস্ট করবো কিনা। এর অর্থ হচ্ছে, আমি আশা করেছিলাম আমরা আরো সংগঠিত হব এবং আমরা আরো লেখালেখি করব, ফেসবুকে থাকবো এবং ব্যক্তিগত কারণে আমরা লিখবো। তো বিষয়টা যখন আরো বিশ্বময় হয়ে যাবে, তখন ইংরেজিগুলি আমরা মাঠে দেব, যখন সেটা লোকময় হয়ে যাবে। সেই জন্য আমি অপেক্ষা করেছিলাম।
তো যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না। আমি অনুরোধ করব আপনারা চর্চা করুন বাংলা ভাষার স্বার্থে এবং আমাদের প্রয়োজনে। আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা করেছি এবং আমি দীর্ঘ 2টি প্রবন্ধ আমি লিখেছি যে হাবিবিক্স কি, কেন, এবং আমার 9টি হাবিবিক্সের মধ্যে আমি ব্যাখ্যাও দিয়েছি। আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি এবং আমার 2টি প্রবন্ধে আমি তো এক ধরনের চ্যালেঞ্জ ঘোষণা করেছি এবং আমরা আরো যে সমস্ত কবিতার যে নিয়ম ধারাগুলি আমরা বলেছি, ওই সমস্ত ধারা থেকে হাবিবিক্স কম উন্নত নয়। হাবিবিক্স কম উন্নত নয়। যেমন আমরা যদি বলি রুবায়াত, তো রুবায়াত কি হয়েছে? এটা হচ্ছে চাইল্ডদের একটা কবিতা। রুবায়াতে আপনারা দেখবেন সেখানে ছন্দমাত্রা, ভাব ভাষার যে সিস্টেম, সেটাকে হাবিবিক্স বারবার অতিক্রম করেছে। আমরা একটা বিশাল একটা প্লটে, সিস্টেমে, ইট সিমেন্ট দিয়ে, চুনকালি কালার দিয়ে আমরা সেটাকে কালারিং করেছি, ডিজাইন করেছি। এবং আরো সহজ এবং কঠিন অর্থ যদি বলি, আমরা যদি বলি রুবায়াত 4 লাইন কবিতা লেখাটা খুব বেশি কঠিন হওয়ার কথা, কারণ আমাদের চিন্তাটা 4 লাইনই, আমাদের চিন্তা থাকবে 4 লাইনই। এখানে কিন্তু হাবিবিক্সের মধ্যে আমরা 11 লাইন আমাদের লিখতে হবে এবং বারে বারে আমাদেরকে ছন্দ, মাত্রা, বর্ণ, যে লাইন এবং আমাদের যে বর্ণ আমরা গুনেছি, মাত্রা আমরা গুনেছি, এগুলো আসলে একটা জটিলতা নিশ্চয় আছে কয়েকটি কবিতা। যাই হোক, আমি আপনাদের সামনে বেয়াদবি কথা চাইবো না। এখানে প্রফেসর সাহেবের আছেন, জ্ঞানীগুণের আপনারা আছেন। আমি আরেকটি কবিতা হাবিবিক্স 11টি আমি আরো 2টি লিখেছি, সেটা আমি পোস্ট করিনি। গত 2 দিন আগে মনে হয় ঘুমাতে গিয়ে আমি হাবিবিক্সকে নিয়ে ভাবছিলাম যে আর কি করে দেখি না, আমি আরেকটা ধারণা আমি পেয়েছি। এটা এক ধরনের হাবিবিক্স হবে, এটা কঠিন হবে অনেকের জন্য। এটা উল্টো পাল্টা একটা কবিতা, কিন্তু পারস্পরিক আমি একটা বলা যায়, যে বলা যায় আমি রঞ্জু ভাই এখানে আছেন, আমাদের জ্ঞানী গুণীরা আছেন। এটা আমাদেরকে বাংলাদেশে কি বলে, গাছ থেকে গাছ, কলা গাছ কি বলা যায়, আপেল গাছ থেকে লেবু গাছ, কলম বলে কি, কলম বলে নাকি? কলম বলে তো নাকি, বলুন। কলমি বলে। কলম বলে। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সংগ্রহ সাথে মিলে গেল। ওইরকম আমি কলমি করেছি কিছু কবিতাকে, কিন্তু আমি বলা যায় কবিতাটি এমন হবে যে সেখানে আমি আম গাছের জামের সাথে লিচু মিক্স করি নাই। যেটা আম লিখবে সেটা আম গাছের ডালপালা, আম দিয়ে, আমের যে আরো কি কি আছেন এগুলো বলুন না, ওখান থেকে অঙ্ক প্রত্যঙ্গ সৃষ্টি করবো একটি বিষয় থেকে। কিন্তু অনেক সময় দেখা যাবে মাথাটা নিচে, পায়ের নিচে মাথাটা, কবিতার মাথাটা ওরকম আর কি। যাই হোক, এগুলো অন্য জিনিস। আমি অবশ্য বলি, আসলে আবার কখন বসবো জানেন। আমি আরেকটি বিষয় নিয়ে আমি ভাবছি, সেটা হচ্ছে এটা কবিতা নয়, নতুন কিছু আমি সেটা পাচ্ছি। আসলে এটা আমি খুঁজে বেড়াই আর কি, বিভিন্ন জঙ্গলে গিয়ে এখানে সেখানে রাস্তায় এটা খুঁজে পাওয়া যায়। নতুন কিছু, ডিফারেন্ট সামথিং ফর সোসাইটি, ফর আওয়ার ওয়ার্ল্ড, নিউ সামথিং ভেরি বেনিফিশিয়াল, ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। আপনি অনেকের নাম বলেনি, আমি সংগ্রহ করেছিলাম। আমি তাদের নামগুলো একটু বলি প্লিজ। আমাদের সাথে শিরা সাহেব আছেন রাঙ্গুনিয়ার, মারুফা খান, মেহেরনেসা রশিদ, সুষমা সাথী, শুরু থেকে আমাদের সাথে আছেন। আমাদের কাব্যমণি করুণা আচার্য দিদি আমাদের সাথে আছেন, রাজা রহমান খান, ফাইসাল, অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ নওগাঁ থেকে আমাদের সাথে আছে। আপনি দেখুন নামগুলো এখন দেখা যাচ্ছে। সুমন ভাই বরিশালের সভাপতি আমাদের সাথে আছেন, অনেকক্ষণ থেকে তিনি আছেন, অনেক লাইক কমেন্ট করেছেন। সুমন সাহেব আপনাকে ধন্যবাদ। কুতুবুদ্দিন বখতিয়ার আছেন, জয়শ্রী রায় অনেক সুন্দর কমেন্ট করেছেন আমাদের সাথে। তিনি বলেছেন যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, অনেক মূল্যবান কথা তিনি বলেছেন। জয়শ্রী রায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে আমি নক করেছিলাম প্রোগ্রাম করার জন্য, আপনি আমাকে জানাবেন দিদি কি করেছেন। কুতুবুদ্দিন বখতিয়ার বারবার কমেন্ট করেছে। জাহাঙ্গীর হাসান কথা আমরা বলেছি, ওসমান গনির কথা ইলিয়াস বলেছেন। দুশোর কাব্য একজনকে আমরা দেখেছি, এখানে আছে, আপনারা দেখবেন। দুশোর কাব্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আব্দুর রহমান, এক নতুন ভাইকে আমরা দেখলাম। রাহিল রিফাত আমাদের
প্রচার সম্পাদক শেরপুর থেকে নাকি জামালপুর থেকে, পঙ্কজ পাল ময়মনসিংহ থেকে আমার সাথে আছেন, ধন্যবাদ থাকার জন্য। সাদিকুল ইসলাম শিহাব আমাদের ডায়মন্ড কবি, সাদিকুল ইসলাম শিহাব আমাদের সাথে আছেন, ধন্যবাদ। শিহাব, তোমার সাথে আরো কথা, তুমি সংগঠন একটা সময় দাও দরকার, তুমি আমাদের তথ্য সম্পাদক, তোমার মাধ্যমে আমাদের জাতীয় দিবস, জাতীয় নেতা, আমাদের 21 মাস, এগুলি আমাকে একটু আগে একটু 15 দিন আগে 1 মাস আগে আমাকে জানালে আমি খুশি হবো প্লিজ। আমাদের দরকার ছিল একটু অ্যাডভাইস করা। আমাদের সভাপতি সম্পাদক আছেন রাহিল রিফাত, শিহাব, যথাসময়ে আমাকে একটু অবহিত করার জন্য আমি অনুরোধ করবো প্লিজ। কারণ আমি বাংলাদেশের বাইরে থাকি, আমি অনেক সময় 2 দিন পর আমি খবর পাই যে আজ 21শে ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি বা সেগুলি। শাহাদাত সাব্বির হোসেনের কথা আমরা বলেছি, রাশেদ আহমেদ আমাদের আমাদের কমান থেকে আছেন, সাব্বির হোসেন রাশেদের কথা বলেছি, শাহাদাত হোসেন পলাশ আমাদের উপদেষ্টা ইউনাইটেড আরব আমিরাত, কুলসুম আক্তার আমাদের সাথে আছেন, সিরাজুল মনির ইলিয়াস ভাই, তিনি বোস্টন আমাদের আমেরিকা কোঅর্ডিনেটর, বোস্টন থেকে সিরাজুল মনির আমাদের সাথে আছেন, এবং শাহেদ সারোয়ার, রফিকুল ইসলাম শেখ খুলনা থেকে আমাদের সাথে আছেন, শোভারানী বিশেষ আমাদের সাথে আছেন। তো যাই হোক, আমিও পর্যন্ত আমি নাম করছি, কারণ নাম যদি বাদ করে যায় আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ কামরুল ভাই, আপনি অনুষ্ঠান। ধন্যবাদ নুরুল্লাহ ভাই ওয়েটিং এ আছে, পারলে তাকে অ্যাড করুন স্যার। এখন তো আমাদের সময় প্রায় শেষের দিকে, তাই না? জি জি, ইনশাআল্লাহ। জি, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি অধ্যাপক নুরুল্লাহকে যদি আমরা পাই, তাহলে আমরা তাকে কিছু বলার সুযোগ দেব। তার আগে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কথা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি বলছেন, তার আগে আমি আপনাদের কাছ থেকে সংক্ষেপে একটু শুনে আসবো। আমরা অধ্যাপক নুরুল্লাহকে পরে সুযোগ দেব। তার আগে আমরা শুনে আসবো আনিসুজ্জামান, আপনি সামগ্রিক আজকের আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি সংক্ষেপে? তারপর আমরা অধ্যাপক নুরুল্লাহ পরে খুশ করেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে আনিসুজ্জামানের কাছ থেকে শুনবো যে আপনার আজকের এই আয়োজন সম্পর্কে আপনার সামগ্রিক মূল্যায়ন কি, হাবিবিক্সের উপর সংক্ষেপে বলবেন। শেষ মন্তব্য আপনার, মোহাম্মদ আনিসুজ্জামান। ধন্যবাদ স্যারকে আবার আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে এই লাইভ অনুষ্ঠানে মানে সারমর্ম যদি আমি বলি, আসলে হচ্ছে আজকের এই লাইভ প্রোগ্রামটি আমাদের মাধ্যমে সকলের দর্শক যারা আছে সকলে জানলো যে হাবিবিক্স বিষয়টা কি, হাবিবিক্স ধারাটা আসলে নিয়মগুলা কি। আসলে এই হাবিবিক্স ধারাটা মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে স্যার আপনি যখন বললেন যে হচ্ছে এটা আমাদের চর্চা করতে হবে, মানুষেরকে এটা পৌঁছাই দিতে হবে, সত্যিই আসলে এই প্রোগ্রামের মাধ্যমে এই হাবিবিক্স এর প্রচার হচ্ছে। আমি এই হাবিবিক্স এর উত্তরোত্তর প্রচার কামনা করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যারকে, অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে, যিনি হচ্ছে হাবিবিক্স এর প্রতিষ্ঠাতা। আমি হাবিবিক্স স্যারকে একটি কথা বলবো 1 মিনিটের ভিতরে। হচ্ছে স্যার, আপনি হাবিবিক্স দ্বারা যে প্রতিষ্ঠা করছেন, নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের তরুণ লেখকদের জন্য ভালো একটি পথ। আপনি কার কথায় বিভ্রান্তি হবেন না বা মন খারাপ করবেন না। একটা কথা বলতেছি স্যার আপনাকে, হচ্ছে পৃথিবীতে স্যার সবাইকে সবাই পছন্দ করতে পারে না, এটাই স্বাভাবিক, এবং সবার সব জিনিস পছন্দ করবেও না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর মানবিক মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিল, তারপরে হচ্ছে সবার কাছে তিনি প্রিয় হতে পারে নাই। ঠিক তেমনি হচ্ছে আপনার হাবিবিক্স হয়তো সবার কাছে মানে গ্রহণযোগ্যতা পাবে না, তবে হচ্ছে এটা যে একটা সুন্দর সত্য, এটা অনেকের কাছেই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং অনেকেই স্বীকার করে নিয়েছে। এর জন্য হচ্ছে আমি হাবিবিক্স স্যারকে স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি।
সব মিলিয়ে হচ্ছে আজকের প্রোগ্রামটি অনেক ভালো একটি হচ্ছে, আমার জন্য মনে হচ্ছে একটি ভালো একটি কাজ বা ভালো একটি প্ল্যাটফর্ম, ভালো একটা প্রোগ্রাম হয়েছে, ভালো একটা বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। আপনি যে কথা বলছেন আপনার সাথে আমি সুর মিলে বলছি, আসলে আপনার কথাই ঠিক। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আনিসুজ্জামান। এখন আমরা আসবো মোহাম্মদ নুরুল্লাহ। আপনাদের মোহাম্মদ নুরুল্লাহ, আপনার কাছ থেকে আমরা হাবিবিক্স 6 ধারা সম্পর্কে জানবো, সাথে হাবিবিক্সের যে 6 ধারার উপর একটি কবিতা, সেটি আরাফাতের ময়দানে, এটি আমরা শুনবো। মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, না শুনলে আমরা বলবো। জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই 9টা থেকে শুরু করে এখন প্রায় 10টা সভাপতি করছেন। আমি ব্যক্তিগত একটু প্রোগ্রামের কারণেই আপনাদের সঙ্গে পুরোপুরি অনুষ্ঠান থাকতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আর সবার কাছে দোয়া চাচ্ছি, আমার 15 তারিখ কাছে খেলাই ভালো যাচ্ছি ইনশাল্লাহ। তারপরে সৈয়দ মোহাম্মদ ইলিয়াস ভাই আমাকে আমাদের জন্য আপনি হজে যাচ্ছেন, আমাদের সকলের জন্য আপনি দোয়া করবেন। আমি সকলের পক্ষ থেকে আপনার কাছ থেকে দোয়া চাচ্ছি, আমার জন্য ব্যক্তিগতভাবে তো দোয়া হজে মাবরুর নসিব করেন এবং আপনার জন্য আমরা দোয়া করছি। আমি হাবিবিক সম্বন্ধে একটি কথা বলবো। আমরা 5 মিনিট সময় নিতে পারবো? জি, আপনি বলুন। 5 মিনিট পেলে আমার আলহামদুলিল্লাহ খুশি হবো। বলুন 5 মিনিট। হাবিব স্যারকে যেভাবে জানি চিনি, একটু বলি। স্যারের সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় নয়। বাংলাদেশের স্যার যখন আসেন আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। তাদের আচরণে তাদের সঙ্গে এমন একটা অবস্থা আমার তৈরি হয়েছিল যে আমি মনে হয় স্যারকে মানে অনেক বছর আগে থেকে চিনি, হয়তো রুহু জগতি মানে আমাদের সাথে পরিচয় হয়েছে। জি, সবকিছু মিলিয়ে স্যার যে বহুমুখী প্রতিভাধর, তার নতুন একটি এবার বাংলা সাহিত্যে নতুন ধারা হাবিব, তাদের সঙ্গে হাবিবকে আমার অনেক কথা হয়েছে। আমি এক পর্যায়ে শুরু থেকে বলছিলাম স্যার হাবিব সবসময় রাখবো কি রাখবো না। স্যার তখন আমাকে বলছিলেন শুরুতে হাবিব সব থাকুক, একসময় আসবে হাবিবটা উঠে যাবে। আমিও তার সঙ্গে তখন একমত প্রকাশ করেছিলাম যে হ্যাঁ, শুরুতে হাবিব সাথে থাকবে। হাবিব স্যার অনেকগুলো ধারা লিখেছেন, আমিও কয়েকটি ধারা চর্চা করেছি এবং আমার যে ধারাটি সহজ মনে হয়েছে আমাকে হেল্প করেছেন আরাফাতের ময়দানে। আমি একটু পড়ার চেষ্টা করবো, আপনি কি অনুষ্ঠিত হবে না? জি। আরাফার ময়দানে জনতার ঢেউ, থাকবে না পাপাচার পতাকার কেউ, মোনাজাতে হাত তুলে কান্না, অভিশপ্ত শয়তানে কুমন্ত্রণা আন্না, পরাজিত শয়তান আহাজারি করে হৃদয়টা জল করে, জান্নাতের আহ্বানে ফেরেশতাগণে আহলান সাহলান মারহাবা করে। মোহাম্মদ নুরুল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। না, তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি। ইবলিস কান্না স্বরে মুমিনকে কয়, জাদু মন্ত্র পরামর্শ বিফলতে রয়, সত্যের দিশারি হাবিবিক্স। এই ছিল আমার সর্বশেষ লেখা হাবিবিক্স। এটা ধারা হচ্ছে 6 নম্বর ধারায় লেখা। এই ধারাটি অনেক সহজ। এটা আমরা যেটা জেনেছি তাদের কাছ থেকে, তার নাম হচ্ছে নজরুল ইসলাম হাবিবি, 11টি বর্ণ দিয়ে তার নাম। আর তার নাম নিয়ে নামের একটা ব্যাখ্যা করে আমি একটি কবিতা লিখলাম, তাই কি যদি করে দেন? জি, বলুন। আমার কবিতা শিরোনাম নজরুল ইসলাম হাবিবি। আমি এইভাবে বলতে চাচ্ছি, নতে নম্রতা চেয়েছে যার হৃদয় কোণে, জনম জনম ধরে শরীরে তারে, রহমত পেয়েছে সেই অফুরন্ত ভাবে, লহুতে বহে যার কাব্য প্রেম সঙ্গোপনে, ইহ জনমে তার চাওয়া পাওয়ার নাই, সন্তুষ্ট হৃদয় তার দিয়েছেন দয়াময়, লাভ ক্ষতির হিসেব তবু নাই করেন তিনি, মানুষকে ভালোবাসেন উদার করে যিনি।
জি হায়াত দিয়েছেন প্রভু যে কদিনের তরে, মিলাইতে পারেন যেন প্রতিকার ভরে, দুজন রহমত যেন বহে তার তরে। এই হাবিব প্রসঙ্গে এ পর্যন্ত শেষ। এই তো দুটো লাইন আমি যুক্ত করেছি ওইটা এই ব্যাখ্যা দিয়ে। কেয়ামতের কঠিন সেই ময়দানে দোয়া মাগি শুধু দরবারে। স্যার কিন্তু লেখা আমার একটা হাবিবিক্স বলবো কিনা আমি জানি না। স্যার হচ্ছে নজরুল ইসলাম হাবিবি, জি 11 লাইন নিয়ে আমি এটা দিয়েছিলাম। জি জি কারণ শোনা যাচ্ছে আমাকে? এবার আমি জি মোহাম্মদ হাবিবিক্সের নুরুল্লাহ, ধারা 6 নম্বর নিয়ে একটু জি 1 মিনিটের মধ্যে শেষ করবো। জি ধারাটি হচ্ছে এরকম, স্যার বলেছেন 11 লাইনের হবে। 11 লাইনের ভিতরে প্রতিটি চরণে 14টি বর্ণ থাকবে। লক্ষণীয় যে প্রথম 3 শব্দ, প্রতিটি শব্দ 4 বর্ণের হবে এবং শেষ শব্দ দুটো হবে 2 বর্ণের। আমরা একটু যদি ব্যাখ্যা করে হাবিবিক্স 11 লাইনের হবে। এর ভিতরে প্রতিটি চরণ হবে 14 বর্ণের এবং প্রথম 3 শব্দ হবে 4 বর্ণের, শেষ 2 বর্ণ হবে 2 বর্ণের। এইভাবে 10টি চরণ শেষ হবে, সর্বশেষ চরণটি হবে 11 বর্ণের, আর হাবিবি শব্দটি সেখানে বাধ্যতামূলক হবে। এই ধারাটি হচ্ছে এরকম। আমাকে জি শোনার জন্য ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু জি আলাইকুম। জি জি মোহাম্মদ নুরুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটি এবং সকলের পক্ষ থেকে তাই কামনা করছি, দোয়া করছি। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আমি অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু আপনার কাছ থেকে একই কথা শুনবো যে আজকের এই আয়োজন সম্পর্কে বা হাবিবিক সম্পর্কে আপনার সার্বিক মূল্যায়ন কি, সংক্ষেপে। এরপর আমি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, তারপর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু। ধন্যবাদ কামরুল ভাই, আমাকে শেষে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাকে শোনা যাচ্ছে তো? জি আমি শুনতে পাচ্ছি, না শুনতে পারলে বলবো, আপনি বলুন। জি, তো আজকের যে আয়োজন আমি মনে করি সফল এবং সুন্দর, সার্থক হয়েছে। আমি এই আয়োজনের মাধ্যমে আপনি যে কথা বলেছেন, আমি ওটার সাথে মানে একমত হয়ে একটা কথা বলতে চাই যে আমাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের হাবিবিক্স এর যে ধারাগুলো, এগুলোকে পাঠক এবং লেখকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এজন্য যে কাজটি আমি মনে করি যে দ্রুত করা প্রয়োজন, সেটা হলো যে এগুলো ভাষা সবসময় থাকবে, সমালোচনা থাকবে, সবকিছু থাকবে। যে সৈয়দ মোহাম্মদ ইলিয়াস ভাইয়ের সম্পাদনায় যে বইটি হাবিবিক্স, যে কবিতা নিয়ে যে বইটি বের হওয়ার কথা, এটা যদি দ্রুত করা যায় এবং এই লিখিত আকারে যখন আমার মনে হয় যে কবি লেখকদের মাঝে যাবে এবং পাঠকরা সেটা হাতে পাবে, তখন এটার একটা কাঠামো দাঁড় হয়ে যাবে এবং সবাই বুঝতে পারবে। তার আগ পর্যন্ত আমার মনে হয় এটা এভাবেই আর কি চলতে থাকবে। এই জন্য আমি অনুরোধ করব যে একটা মডেল আকারে যে বইটি বের করার কথা, এটা যেন দ্রুত করা হয় আর কি। মানে প্রত্যেকটি ধারা এবং সম্পর্কে আমি যাতে সবশেষে সুস্পষ্ট ধারণা দেওয়া হয় আর কি। জি 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 স্পষ্ট, এবং কবিতা তো থাকবেই, পাশাপাশি ওই ধারা, ধারা প্রত্যেকটা সম্পর্কে ধারা সম্বন্ধে নিয়ম একটা সংক্ষেপে এবং নিয়ম জটিল ভাবে নয়, সংক্ষেপে যাতে সহজে মানে সহজীকরণ করে নিয়মগুলো যাতে উপস্থাপন করা যায়, এটা করে বইগুলো প্রকাশ করলে আমার মনে হয় যে এটা জি অনেক কাজে দিবে। আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে জানাচ্ছি এবং অধ্যাপক, যারা দর্শক পাঠক ছিলেন তাদেরকে মানে আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আসসালামু জানাচ্ছি আলাইকুম। অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দেশে বিদেশে আমাদের আজকের এই আয়োজনটি দেখলেন, তাদের সবাইকে আমি আবার আমার ব্যক্তিগত এবং কলম একাডেমি লন্ডনের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, সংক্ষেপে জি, আপনার মূল্যায়ন আসসালামু আজকের এই আলাইকুম ওয়া আয়োজন রাহমাতুল্লাহি এবং ওয়া হাবিবিক বারাকাতুহু। সম্পর্কে। জি, হাবিবিক্স আসলে বিশ্বনন্দিত একটি নতুন পদ্ধতি এবং নতুন সুশৃঙ্খল নিয়মে আমরা ধারাবাহিকভাবে হাবিবিক্সের উদ্ভাবন করেছি। এই হাবিবিক্সের প্রবর্তক হলেন আমাদের বিশ্বনন্দিত সবারই প্রিয় স্যার নজরুল ইসলাম হাবিবি। তা আমি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে হাবিবিক্সকে নিয়ে আপনার এত উদ্যোগ, এত মানে ইচ্ছে আকাঙ্ক্ষা, কারণটা কি? তো আমি বললাম যে
বিশ্বে তো অনেকে অনেকগুলো ধারা অনেকে অনেক কিছু সৃষ্টি করেছেন, রুবাইয়া তারবুল খৈয়াম, তারপরে আমাদের সনেট কবি মধুসূদন দত্ত এবং অন্যান্য যারা লিখেছেন, লিমেরিক লিখেছেন বা হাইকো লিখেছেন, তারা কিন্তু নিজস্ব সংস্কৃতি কেন্দ্র করে লিখতে পারেননি, বিদেশি ভাষার অনুবাদে তারা লিখেছেন। আর এই হাবিবিক্স আমাদের নিজস্ব সত্তা এবং আমাদের বাংলাদেশি যিনি লেখক গবেষক এবং উনি অনেক ব্যয় করে, মেধা শক্তি ব্যয় করে এই হাবিবিক্স রীতি উদ্ভাবন করেছেন। এটা শুধু উনার একক ভিত্তিতে গর্ব করা নয়, এটা বাঙালি জাতির গর্ব। সেই হিসাবে আমি এই উদ্যোগ দিয়েছি যাতে করে আমরা বাঙালি জাতি প্রত্যেকে যেন সম্মানিত হতে পারি। সাথে সাথে তো আমাদের নজরুল ইসলাম হাবিবি সবার ঊর্ধ্বে এবং শীর্ষমণি হিসাবে থাকবে, স্বর্ণাক্ষরে ইতিহাসে লিখিত নাম থাকবে বাঙালি জাতির। তো সেই হিসাবে আমি হাবিবিক্স এই গ্রন্থটি কি কয় যে ছাপানোর জন্য গ্রন্থটি যথাসম্ভব অনতি বিলম্বে করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু দেখা গেল আমার কাছে শতাধিক কবিতা পড়েছে। সেই শতাধিক লেখার মধ্যে আমি এখন পর্যন্ত সম্ভবত 60টি লেখা আমি সম্পূর্ণ সহিশুদ্ধভাবে পাইনি, অর্থাৎ শুদ্ধতা নেই। তারপরেও আমাদের একটা এডিটিং গ্রুপ আছে, আমরা সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করব যে সবাই লেখাগুলো যাতে আমরা বইতে লিপিবদ্ধ করতে পারি এবং বিশ্বে আমরা এই হাবিবিক্স প্রচার প্রসার করব ইনশাআল্লাহ। এটা আমার একান্ত ইচ্ছা, আমি কারো প্ররোচনায় নয়, কারো উদ্দীপনায় নয়। আসলে আমাদের বাঙালি জাতির গর্ব হিসাবে আমি মনে করি এই হাবিবি চর্চা করে আমরা সত্যি সফল, একদিন বিশ্বে আমরা প্রতিষ্ঠিত হয়ে যাব। হাবিবি স্যারের নাম বিশ্বে থাকবে, বাঙালি জাতির নাম বিশ্বে থাকবে। এর চেয়ে আমি আর কিছু বলার নেই। হাবিবিক্স এর জয় হোক, অমর হোক অক্ষরে অমরতা, অমর হোক বাংলা সাহিত্য, সমৃদ্ধির পথে এগিয়ে চলক কলম সাহিত্য লন্ডন। এই আমার শেষ বক্তব্য রেখে আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ ইলিয়াস। আবার আমি আসবো মোহাম্মদ নুরুল্লাহ সংক্ষেপে, এরপর আমরা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবির কথা শুনে আজকের এই আমরা অনুষ্ঠানটি শেষ করব। মোহাম্মদ নুরুল্লাহ, সংক্ষেপে আপনার শেষ বক্তব্য। আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য সম্মানিত উপস্থাপককে ধন্যবাদ এবং সম্মানিত অতিথিবৃন্দ। আমি যেটা বলতে চাচ্ছি, আমি ইয়াদের সঙ্গে শেয়ার করছিলাম যে মাইকেল মধুসূদন তো পেট্রারকে অনুকরণ করেছেন, কিন্তু আমাদের প্রফেসর নজরুল ইসলাম হাবিবি স্যার নিজের থেকেই নিজের চিন্তা চেতনায় আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিশেষ একটা নেয়ামত এবং রহমতের মাধ্যমে মনে হয় সম্ভবত হাবিবিক্স ধারাটিকে তিনি প্রণয়ন করতে যাচ্ছেন, যেটা বিশ্ব সাহিত্যে অবিস্মরণীয় বলবো, অনন্য, অতুলনীয়, যার কোনো উপমা নেই, অনন্য উপমা আমরা বলবো। স্যারে এটাকে আমরা ছড়িয়ে দিব সুশৃঙ্খল ভাবে, নিয়মিত লিখবো, নিয়মিত পত্রিকায় লিখবো, আমাদের যে নিজস্ব কলম টিভি আছে প্রায় অনুষ্ঠান করব এবং এই ধারাগুলো নিয়ে ধারাবাহিকভাবে একই ধারায় আমরা এভাবে ইলিয়াস ভাইকে আমি একটু একটা কথা বলবো, একই ধারা নিয়ে আমরা কবিতাগুলো চাই যে এই ধারা আমরা কে কত লিখতে পারি, ঠিক আছে একটা ধারা হয়ে গেলে আবার আরেকটা ধারা নিয়ে, তাহলে মানে একটা সুশৃঙ্খল জায়গায় চলে আসবে এবং স্ট্যান্ডার্ড যেটা আমরা বলতে চাচ্ছি ওই লেখাটার ধারার স্ট্যান্ডার্ড চলে আসবে যে আমরা এই ধারা নিয়ে লিখি সবাই আগামী এক সপ্তাহ, এরপরে আবার আরেকটা ধারা নিয়ে লিখি। এবং তিনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন, এটা এইভাবে এটা এইভাবে, ঠিক এইভাবে যদি আমরা যারা কলমের সৈনিক রয়েছি সারা বিশ্ব জুড়ে সবাই চেষ্টা করবো যে হাবিবিক্স সারা বিশ্বে। মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ নুরুল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, অভিনন্দন জানাচ্ছি প্রফেসর আব্দুর রাজ্জাক রঞ্জু, অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ আনিসুজ্জামান। আপনারা চমৎকার ভাবে আজকে হাবিবিক্সের কয়েকটি ধারার উপর আলোচনা করলেন, বিশ্লেষণ করলেন এবং সাথে সাথে আপনারা ওই ধারার উপর যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো নিয়ে আপনারা কথা বলছেন। আমার বিশ্বাস হাবিবিক্স এই ধারাটা আগামীতে বাংলা সাহিত্যে তার স্থান করে নিবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে এই বিষয়টাকে আরো বিস্ময় করার জন্য আমরা আন্তরিক হব। আমরা ধারাগুলো নিয়ে পর্যায়ক্রমে এক একজন যদি আমাদের গ্রুপে বা আমাদের টাইমলাইনে আমরা লিখি, সহজ সরল করে, যে কথা অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু বলেছেন, নিয়মগুলোকে একেবারে সহজ করে দিয়ে যদি আমরা পাঠকের সামনে, লেখক, তরুণ লেখকদের সামনে, কবিদের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে এই বিষয়টি মানুষের কাছে অতি সহজে গ্রহণীয় হয়ে যাবে।
এবং সেটি বাংলা সাহিত্যে একদিন না একদিন এটি স্থায়ী রূপ লাভ করবে। সেই আশা, সে বিশ্বাস আমার রয়েছে। আপনাদের সাথে আমিও একমত। ধন্যবাদ, অভিনন্দন আপনাদেরকে। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, বরাবরের মতো আপনার যদি কিছু বলার থাকে। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করে দেবো এখন এক্স্যাক্টলি 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটের মতো হয়ে গেল। আমরা শেষ করে দেবো। ইতিমধ্যে আমাদের সাথে তারপরে স্যার আমরা আমি সবাইকে কথা বলার সুযোগ দিয়েছি। তাদের কাছ থেকে হাবিবিক সম্পর্কে আলোচনা আমরা শুনেছি। লেস্টার থেকে, ইংল্যান্ডের লেস্টার থেকে আলাউদ্দিন চৌধুরী যোগ দিয়েছেন। তিনি এখন খুব সুন্দর হাবিবিক্স তিনি লিখছেন। গত কয়েকদিন আগেও তিনি লিখেছেন, আমি শেয়ার করেছি। এবং আব্দুল হাকিম আমাদের গীতিকার যোগ দিয়েছেন। সালেহা ইমতিয়াজ আমাদের সাথে আছেন। আনোয়ার আলী ভারত থেকে, কলকাতা। এবং পরিশেষে আমি যাদের নাম পেয়েছি তিনি স্বপ্না দত্ত চৌধুরী আমাদের সাথে আছেন। পরিশেষে বলবো, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আলোচনা আমাদের 13 তারিখ যথাসময় ভারত 8:30, বাংলাদেশ রাত 9টায়। তো বিশ্বময় যারা আছেন আমি তাদের প্রতি, বিশেষ করে ইলিয়াস ভাইয়ের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জানাচ্ছি। নুরুল্লাহ সাহেবের আগ্রহ ভালোবাসা আমাকে আরো আশান্বিত করেছে। দোয়া করি আপনি হয়তো যাচ্ছেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ আমাকে সেখানে নিয়েছেন, আমি 3 বার গিয়েছি। অনেক আমার বেশ কিছু ইসলামী সঙ্গীত মক্কা মদিনা লেখা। মদিনা শরীফে আমি এগুলো গাইতাম। মানুষ বলতো এটা বাংলা জিকির, আমি এগুলো গাইতাম। আমার প্রাণে রাসূল, আমার বুকে রাসূল, মুখে রাসূল, প্রাণে মদিনা, আমার মনে মদিনা, এগুলো আমি গাইতাম সেখানে। অনেক গান সেখানে আমি লিখেছি মক্কা মদিনায় বসে। যাই হোক, আপনি যাচ্ছেন, আল্লাহ যেন আপনার হজ কবুল করেন। আপনি সহি সালামত আসুন। সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বিশ্ব মুসলমানের জন্য দোয়া করবেন, প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন। আপনার জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো। আর পরিশেষে ইলিয়াস ভাইয়ের প্রতি যারা উপস্থিত হয়েছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা। আমার কিছু কৃতজ্ঞতা জানাবার ভাষা বা সময় আমার নেই, কারণ আমি আসলে বাংলা জানি না। বিদেশে বসে আমি যে কথাগুলো বলি আপনারা যে গ্রহণ করেছেন, এই যে বিশ্বময় কলেজের ভাইস চ্যান্সেলর, প্রফেসর, সাংবাদিক আমাকে আপ্লুত করে এবং আমাকে লজ্জিত করে। আসলে আমাকে ভাবায় মাঝে মধ্যে কি হচ্ছে বাংলা সাহিত্যে। অশেষ কৃতজ্ঞতা আপনাদের জন্য। আর ইলিয়াস সাহেবকে বলবো যে আপনি একটা ডেডলাইন একটু দেবেন আগামী কোন অনুষ্ঠানে বা ফেসবুকে, যে এতদিনের মধ্যে আপনাদের লেখাগুলি আমাকে দিবেন। ওইটা করে আপনি একটা পোস্ট দেবেন। আমাদের লেখালেখিগুলি আমরা যথাসময়ে আপনাকে আমরা দিয়ে দেব। এবং আমরা মনে হয় আমরা কিছু সেখানে ইংরেজি এবং অন্যান্য ভাষায় যে অনুবাদ হয়েছে এগুলি আমি আপনাকে দেব। ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। আমরা আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর আমরা একটা লাইভ প্রোগ্রাম করব। তারিখ সময় আপনাদেরকে আমি যথাসময় জানিয়ে দিব, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবিও জানিয়ে দিবেন। সেই যাই হোক, আপনারা যারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করলেন, বিশেষ করে মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জু, সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আনিসুজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। যদি এই কথাটি আমার বলা উচিত নয়, আমার মনে হয় আজকে আমরা অল্প সময়ের মধ্যে আমরা হাবিবিক্সের কয়েকটি ধারা নিয়ে কথা বলেছি, কবিতা নিয়ে কথা বলেছি, আমরা ভবিষ্যৎ, বর্তমান, অতীত নিয়ে আমরা কথা বলেছি। সেই যাই হোক, আপনারা যেখান থেকে যোগ দিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকের অনুষ্ঠানটি দেখলেন, আগামীতে দেখবেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের এই আয়োজনটি এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।